আজকে তোদের দারুণ ইকোনমিক্সের একটা দুর্ধর্ষ পাঠ পড়াচ্ছি। মানে পাঠটা থেকে প্রচুর কোশ্চেন অল পরীক্ষাতে আসে, আর পড়টা একটু কঠিনও। সেজন্য বারবার বলছি এটাকে একটু মন দিয়ে পড়তে হবে, এই পাঠটাকে, না হলে কিন্তু মুখস্থ রাখা কষ্টকর। আজকের যে চ্যাপ্টারটা তোদের পড়াচ্ছি, ভারতের জাতীয় আয়ের ইতিহাস। আজকে যে চ্যাপ্টারটা পড়াচ্ছি সেটা হলো কি, ভারতের জাতীয় আয়ের ইতিহাস, তাই তো? এবার ভারতের জাতীয় আয় কাকে বলে সেটা আমাদের একটু জানতে হবে। হ্যাঁ, তার আগে একটু জানতে হবে যে স্বাধীনতার পূর্ব যুগের জাতীয় আয়টা বলতে কি বোঝায়, মানে কে প্রথম এই জাতীয় আয় সম্পর্কে ধারণাটা নিয়ে এসেছিল বা গণনাটা নিয়ে এসেছিল কে। তাহলে সেই সম্পর্কে আগে আমাদের একটু জানতে হবে। জানার জন্য আমি কি পয়েন্টে চলে যাচ্ছি, আরো সুন্দরভাবে বোঝা যাবে। দেখো কে করেছিল। দেখো 1800, ভালো করে দেখো, 1867 থেকে 68 সালে দাদা সাই নৌরোজি, ইনি প্রথম ভারতের জাতীয় আয় গণনার প্রচেষ্টা করেন। তাহলে কে করেছিলেন? 1867 থেকে 68 সালে দাদা সাই, বা দাদা ভাই, সরি এটা দাদা ভাই হবে, সাই নয়, হ্যাঁ এটা কেটে দিচ্ছি, এখানটা ভাই হবে, ভয়াকা হস্যই, ভাই নওরোজি প্রথম জাতীয় আয় গণনার প্রচেষ্টা করেন। এরপর বিজ্ঞান বা বৈজ্ঞানিক ভাবে এই পদ্ধতিটা আরো ডেভেলপ করেন কে? 1932 সালে ডক্টর ভি কে আর ভি রাও প্রথম বৈজ্ঞানিক বা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে জাতীয় আয়ের গণনা করেন। তারপরে উইলিয়াম ডিগবি, ফিনলে, সিরাস এবং শাহ এবং খাম্বাটা বিভিন্ন সময়ে এই সমস্ত ব্যক্তিরা পরবর্তীকালে এটাকে আরো ডেভেলপ করেন, জাতীয় আয় গণনাটাকে হিসাব করেন। তাহলে প্রথমে কে করেছিল? প্রথমে করেছিল দাদা ভাই নওরোজি। প্রথম কত সালে? 1867 থেকে 68 সালে, অর্থাৎ স্বাধীনতার পূর্ব যুগে, প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড যেটাকে বলা হয় সেই সময়। তারপরে সেটাকে আধুনিক রূপ বা মডারেট রূপ দিয়েছিল কে? কে মডারেট রূপ দিয়েছিল? দিয়েছিল ডক্টর ভি কে আর ভি রাও। এটাকে বৈজ্ঞানিক এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে রূপ দিয়েছিল, ঠিক আছে। তার পরবর্তীকালে উইলিয়াম ডিগবি, ফিনলে, সিরাস এবং শাহ এবং খাম্বাটা, এরা কি করেছিল? সেটাকে আরো মডিফাই করেছিল। তাহলে আমরা প্রথমে পেয়েছি, এখানে গাইতে একটু লিখলেই বুঝতে পারবো। প্রথমে হচ্ছে কত? 1867 থেকে 1868-তে, তাই তো? কে করেছিল? নৌরোজি প্রথম করেছিল, তাই তো। তারপরে কে করলো? তারপর সেটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে রূপ দিল কবে? 1932, 31 টু 32, এটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে রূপ দিল কে? রাও। তাহলে বোঝা গেল, তাহলে প্রথমে জাতীয় আয় সম্পর্কে গণনা করেছিল নওরোজি, দাদাভাই নওরোজি। তারপরে কে করেছিল? 1931-32-এ ভি রাও। তার পরবর্তীকালে আরো অনেকে এটা করেছিল। তাহলে এইটুকু অংশ আশা করি ক্লিয়ার। স্বাধীনতা পূর্ব যুগের, আশা করি ক্লিয়ার। খুব ভালো করে মাথায় ঢোকা, কেন এখান থেকে প্রচুর কোশ্চেন আমি কি বলে ডব্লিউবিসিএস, ইউপিএসসি সব কোশ্চেন দেবো, প্রিভিয়াস দেখতে পাবি প্রচুর কোশ্চেন, এবং অল পরীক্ষার আমি দিয়ে দেবো, দেখবি এই চ্যাপ্টারটা থেকে বিভিন্ন পরীক্ষা দেখলেই বুঝতে পারি কত কোশ্চেন আসছে। এরপর আসছি স্বাধীনতা পরবর্তী যুগ, পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড, স্বাধীনতার পরবর্তী। এখানে দেখো আমি একটু কি পয়েন্টে চলে আসছি, তাহলে সুন্দরভাবে বোঝাটা যাবে। দেখো বিস্তারিত তো
পড়বে, এই কি পয়েন্টটা পড়লে ওটাই দিয়ে আছে বিস্তারিত। স্বাধীনতার পরে দেখো ১৯৪৯ সালে অধ্যাপক পিসি মহলানবিসের সভাপতিত্বে জাতীয় আয় কমিটি গঠিত হয়। তাহলে কার নেতৃত্বে, কবে? ১৯৪৯ খ্রিস্টাব্দে। কার নেতৃত্বে? মহালনবিস, তাই তো? এর নেতৃত্বে কি হয়? একটা জাতীয় কমিটি, সংক্ষেপে লিখে রাখছি কমিটি। কি কমিটি? জাতীয় আয় কমিটি, ন্যাশনাল ইনকাম কমিটি গঠিত হয়। ঠিক আছে? কমিটির সুপারিশের ভিত্তিতে ১৯৫১ সালে সেন্ট্রাল স্ট্র্যাটেজিক্যাল অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়। এইটার ফুল ফর্মটা মনে রাখবে। ফুল ফর্মটা হচ্ছে সেন্ট্রাল স্ট্র্যাটেজিক্যাল অর্গানাইজেশন। তাহলে কবে প্রতিষ্ঠা হচ্ছে? দেখো ১৯৫১ খ্রিস্টাব্দে কি প্রতিষ্ঠা হচ্ছে? সিএসও প্রতিষ্ঠা হচ্ছে। ১৯১৯ সালে পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের অধীনে সিএসও এবং এনএসএসও কে একত্রিত করে ন্যাশনাল স্ট্র্যাটেজিক্যাল অফিস গঠিত হয়। তাহলে কাকে কাকে একত্রিত করে করা হয়েছিল? এখানটা আমি একটু লিখলেই বুঝতে পারবো কাকে কাকে একত্রিত করে করা হয়েছিল। সিএসও প্লাস আর কাকে সঙ্গে নিয়েছিল? এনএসএসও, এই দুটোকে নিয়ে কি গঠিত হয়েছিল? এনএসও গঠিত হয়েছিল। তাহলে ন্যাশনাল স্ট্র্যাটেজিক্যাল অফিস, এগুলো মনে রাখতে ফুল ফর্মটা একটু। এনএসও গঠিত হয়েছিল এই দুজনকে সঙ্গে নিয়ে। কবে হয়েছিল? সালটা একটু লিখে দিই, ২০১৯ সালে গঠিত হয়েছিল। আশা করি এইটুকু অংশ ক্লিয়ার, যেটুকু বোঝালাম। প্রথমটা কি বোঝালাম? দাদাভাই নওরোজি কত সালে করেছিল, আমি এইমাত্র বোঝালাম। দাদাভাই নওরোজি কত সালে করেছিল? ১৮৬৭ থেকে ৬৮ সালে জাতীয় আয় গণনা শুরু করেছিল। ১৯৩১ থেকে ৩২-এ সেটাকে বৈজ্ঞানিক বা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে জাতীয় আয় গণনা শুরু করলো। কবে? ১৯৩১ থেকে ৩২-এ ভি রাও, সংক্ষেপে। এছাড়া উইলিয়াম ডিগর, ফিনলে সিরাস এবং শাহ এবং খাম্বাটা বিভিন্ন জাতীয় আয় নিয়ে নতুন করে আবার গবেষণা করেছিল। এটুকু অংশ হচ্ছে স্বাধীনতার পূর্বে। এবার স্বাধীনতার পরবর্তী সময়ে যেটা হয়েছিল দেখো, সেখানে হচ্ছে পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে ১৯৪৯ সালে মহানবিস কমিটি গঠিত হয়েছিল। তাহলে মহানবিসকে পিসি মহলানবিস নেতৃত্বে, সভাপতিত্বে জাতীয় আয় কমিটি গঠিত হয়েছিল ১৯৪৯। আর ১৯৫১ সালে সেন্ট্রাল স্ট্র্যাটেজিক্যাল অর্গানাইজেশন সিএসও প্রতিষ্ঠা হয়েছিল। আর ১৯১৯ সালে সিএসও এবং এনডবলএস ও দুটো মিলিতভাবে একটা প্রতিষ্ঠা গড়ে উঠলো, সেটা হলো এনএসও, ন্যাশনাল স্ট্র্যাটেজিক্যাল অফিস গঠিত হলো। তাহলে এইটুকু অংশ আশা করি ক্লিয়ার। পরে আসছি, দেখো জাতীয় আয় কাকে বলে, এবার বোঝার ব্যাপার আসছে। হ্যাঁ, জাতীয় আয় কাকে বলে? দেখ কি সুন্দর, এখানে আমি লাল দাগ দিয়ে দিয়ে করেছি। একটা নির্দিষ্ট সময়ে, দেখো খুব সুন্দর বলা আছে, একটা নির্দিষ্ট সময় মিনিমাম ১ বছর ধরা কোনো দেশের নাগরিকের মোট যে পরিমাণ পণ্য ও সেবা উৎপাদন করে তাদের আর্থিক মূল্যকে বলা হয় জাতীয় আয়। তাহলে জাতীয় আয় কাকে বলা হয়? একটা নির্দিষ্ট সময়। তাহলে নির্দিষ্ট সময়, তাই তো, একটা নির্দিষ্ট সময়। এটা একটু মাথায় ঢুকিয়ে নিতে হবে কি করেছে। আর কি, কোন একটা নাগরিকের মোট যে পরিমাণ পণ্য ও সেবা, পণ্য ও সেবা এই দুটো যে উৎপন্ন করে, হ্যাঁ, যে দুটো উৎপন্ন করে তার আর্থিক মূল্য, তার কি মূল্য? আর্থিক মূল্য, মূল্য
এটাকেই বলা হয় জাতীয় আয়। তাহলে একটা নির্দিষ্ট সময় নাগরিকরা যে পরিমাণ পণ্য এবং সেবা উৎপাদন করে তার মোট আর্থিক মূল্য যেটা সেটাই হলো জাতীয় আয়। কি বললাম? ভালো করে মাথায় ঢোকাও। একটা নির্দিষ্ট সময় অর্থাৎ ১ বছর ধরা হয় এটাকে। নাগরিকরা কোন একটা দেশের নাগরিকরা যে পণ্য বা সেবা উৎপাদন করে তার যে টোটাল অর্থমূল্য, এই যে সেবা বা পণ্য যেটা উৎপাদন করলো তার যে অর্থমূল্য সেটাকেই বলা হলো জাতীয় আয়। এটা মাথায় খুব ভালো করে ঢুকিয়ে নিতে হবে। তাহলে এর সাথে কি কি যোগ আছে? একটা নির্দিষ্ট সময় যোগ আছে, তাই না? একটা সময় টাইম আছে, তাহলে সময় একটা যোগ আছে, প্লাস কি আছে? নাগরিকের পণ্য ও সেবা, তাই তো। আর কি হলে কি হলো? এই দুটোর ফলে যে মূল্য পাওয়া যাচ্ছে, মোট যে মূল্য, যে আর্থিক মূল্য পাওয়া যাচ্ছে, সব থেকে ভালো হবে আর ভাষাটা সুন্দর করে দিচ্ছি, যে আর্থিক মূল্য পাওয়া যাচ্ছে এটাকে বলা হচ্ছে জাতীয় আয়। আশা করি মাথায় ঢুকে গেছে। ঠিক আছে, এবার দেখো, এইবার এই জায়গাটা একটু এগুলো থেকে কোশ্চেন আসে জাতীয় একটা দেশের আর্থিক স্বাস্থ্যের অর্থনৈতিক স্বাস্থ্যের ঘটায়। তাহলে একটা দেশের অর্থনৈতিক অবস্থা, অর্থনৈতিক স্বাস্থ্য প্রতিফলিত, অর্থাৎ অর্থনৈতিক অবস্থাটা কেমন একটা দেশের এই জাতীয় আয় থেকেই সেটা কি হয় বোঝা যায়। একটা দেশের মূলত উৎপাদন, আয় এবং ব্যয় একটি সামগ্রিক চিত্র পাওয়া যায় এই এই জাতীয় আয় থেকে। একটা দেশের মোট উৎপাদন কত হচ্ছে, জাতীয় তার আয় কত হচ্ছে এবং ব্যয় কত হচ্ছে, এটা সমগ্র চিত্রটা এই জাতীয় আয় থেকে পাওয়া যায়। তাহলে জাতীয় থেকে একটা দেশের কি চিত্র পাওয়া যায়? তখন বলতে হয় মোট উৎপাদন, আয় এবং ব্যয়। তিনটে অপশন দিল, কোনোটাই না। তখন তিনটে সবগুলোই বলে দিল, মোট উৎপাদন, আয় এবং ব্যয় সবগুলো, তখন বলতো সবগুলোই। এবার আসছে বৈশিষ্ট্য, জাতীয় আয়ের বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য, ১ বছরের জন্য গণনা। আমি ফাঁকা রেখেছি লিখবার জন্য, দেখো এবার। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ১ বছর ধরে গণনা, এটা প্রথম বৈশিষ্ট্য, মনে রাখবে। এটা ১ নম্বর পয়েন্ট। ২ নম্বর পয়েন্টে আসছি, দেখো নির্দিষ্ট সময়, বলছে পণ্য সেবার মূল্য ধরা হয়। হ্যাঁ, অর্থাৎ দ্বৈত গণনা এড়ানোর জন্য কি করা হয়, দ্বৈত একসাথে গণনা, পণ্য এবং সেবার মূল্য ধরা হয় একসাথে, পণ্য ও সেবার মূল্য এই দুটো ধরা হয়। আর কি করা হয়? আর বলা হয় দেখো, টাকার মূল্যে প্রকাশ করা, যেটা মোট আর্থিক মূল্য হলো, তাই না, এই পণ্য সেবার যে টোটাল আর্থিক মূল্য হলো সেটাকে টাকার মূল্যে প্রকাশ করা। কিসে প্রকাশ করা হয়? টাকা মূল্যে, মূল্যে প্রকাশ করা, প্রকাশ। তাহলে এটা এইটুকু অংশ হলো এটা বৈশিষ্ট্য। তো তিনটে বৈশিষ্ট্য পয়েন্ট পাওয়া গেল। একটা পয়েন্ট হচ্ছে ১ বছরের জন্য গণনা করা হয়, ২ নম্বর হচ্ছে পণ্য ও সেবার মূল্য নির্দিষ্ট করা, আর হচ্ছে কি টাকার মূল্যে সেটাকে প্রকাশ করা হয়। আশা করি ক্লিয়ার। তাহলে এখানটা এলো গণনা, ১ বছর, এক, এখানে কেটে দিই, ১ বছর গণনা, গণনা, আর তারপর হচ্ছে পণ্য ও সেবার মূল্য, সেবা মূল্য। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে টাকার মূল্যে প্রকাশ, টাকার মূল্যে প্রকাশ। এই হলো তিনটে পয়েন্ট। এই তিনটে পয়েন্টকে মাথায় একবারে ঢুকিয়ে নেবে, এর বৈশিষ্ট্য। আশা করি ক্লিয়ার। এবার আসছি প্রধান ধারণা কি কি, মেজর কনসেপ্ট। মেজর কনসেপ্টের মধ্যে অনেক কিছু আছে, দেখো। প্রথমে যেটা হচ্ছে এই যে ইংরেজিতে যেটাকে বলা হয়, এই কথাটা বারবার আসবে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এইটার মানে কি? জিডিপি, বাংলায় বলা হয় মোট দেশজ উৎপাদন, বাংলায় বলা হয়। তাহলে ইংরেজিতে বলা হয় গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে এটা কি একটু বোঝানো হোক।
বোঝাই, ফাঁকা রেখেছি জন্য বোঝাবার জন্য। বলছে ভৌগোলিক সীমার ভেতরে উৎপাদন, ধরো এটা একটা ভৌগোলিক সীমা, এটা হলো ভৌগোলিক সীমা, ভৌগোলিক গলিক সীমা, না এর ভেতরে মানে এইটার ভেতরে, কার ভেতরে, এর ভেতরে উৎপাদিত মোট পণ্য ও সেবার মূল্য, এর ভেতরে যেটা পণ্য ও সেবার মূল্য, সেবার মূল্য, এটাকেই বলা হয় কি, ইংরেজিতে বলা হয় জিডিপি, মনে রাখবে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। একটা ভৌগোলিক সীমানার মধ্যে যে পণ্য বা সেবার মূল্য, এর ভেতরে যে পণ্য সেবার মূল্য, সেটাকেই বলা হয়, এর ভেতরে, কার ভেতরে, এই ভৌগোলিক সীমানার ভেতরে। একটা দেশের, তার ভারতের, ভারত একটা দেশ, এটা ভারত, এই ভারতের দেশের মধ্যে যে ভৌগোলিক সীমানার মধ্যে যা পণ্য বা সেবার মূল্য, এই দুটোকে বলা হয় মোট দেশজ উৎপাদন, যেটাকে সব থেকে বলে মোট দেশজ উৎপাদন, অর্থাৎ পণ্য ও সেবা, এর এই সীমানার ভেতরে, এই ভারতের মতো দেশের ভেতরে যে পণ্য বা মোট দেশের যে উৎপাদন হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে জিডিপি। আশা করি বোঝা গেল। এবার আসছে, এইটা, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। জিএনপি এর মানে কি, জিএনপি মানে কি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মোট জাতীয় উৎপাদন। এটা হচ্ছে এর আগেরটা কি ছিল, এর আগেরটা কি পেলাম, মোট দেশজ উৎপাদন, আগেরটা ছিল দেশজ উৎপাদন, এটা হচ্ছে কি জাতীয়, মোট কি বললাম, জাতীয় উৎপাদন, এটা আমি বলেছি জাতীয় উৎপাদন, মোট কথাটা যোগ করতে হবে, মোট, এটার মানে, এটা মানে হচ্ছে জিএনপি। ইংলিশটা কেন বলছি, কেন বারবার ইংলিশ কথাটাই আসবে, এটা কি জিনিস, দেশের নাগরিক দ্বারা উৎপাদিত মোট আয়, যা ভেতরে বাইরে যেখান থেকেই হোক। একটু সুন্দর দেখ, এইটা ধর একটা হচ্ছে ভারতবর্ষ, ইন্ডিয়া, ভারত, তাই তো, এর ভেতরে একটা নাগরিকের যা আয়, যেটা মোট উৎপাদিত মোট আয়, উৎপাদিত মোট আয়, কথাটা হচ্ছে উৎপাদিত আয়, মোট আয়, কথাটা মোটটা যোগ করলে ভালো হয়, মোট আয়, উৎপাদিত মোট আয়, এটা দেশের ভেতরে, অর্থাৎ ভারতের ভেতরে উৎপাদ একটা নাগরিকের, কার, নাগরিকের, নাগরিক, নাগরিকের, নাগরিকের মোট উৎপাদিত, তার একটু কেটে দিই, এখানটা জবরজাই হয়ে গেছে, একটু ভালো করে করে নিচ্ছি, দাঁড়া একটু ভালো করে বোঝাচ্ছি। আমি যেটা বোঝাচ্ছি খুব ভালো করে বারবার বলছি, এটা পড়ে রাখবে, আমি কিন্তু পরশু পরীক্ষা নেব, পরিষ্কার কথা, নাহলে আমি আর কোনো বোঝাবো না, এত কষ্ট করে খাটি, দেখলেই বুঝতে পারছো, খাটাটা দেখলেই বোঝা যাচ্ছে, এরপরে যদি বলার কারো অপেক্ষা রাখে না। আচ্ছা দেখো, ঠিক আছে, এই দেখো, এইটা হচ্ছে ভারতবর্ষ, একটু ছোট করে আঁকি, হ্যাঁ, এটা হচ্ছে ভারত, এর ভেতরে যে নাগরিক, নাগরিক, নাগরিকরা, তাদের যে মোট আয়, মোট আয় কি হয়, উৎপাদিত, উৎপাদিত মোট আয়, বাইরে একটু লিখে নিলাম, অসুবিধা কিছু নেই, মোট আয়, এই ভারতবর্ষের ভেতরে নাগরিকদের যে উৎপাদিত আয়, যে আবার কেউ ধরো আমেরিকায় রইলো, আমেরিকা কিন্তু ভারতের বসবাসকারী, সে আমেরিকায় গিয়ে আয় করছে, সে আয়টাও কিন্তু ভারতেরই মধ্যে পড়ে যাবে, সে আয়টাও দেবে, একটু পরেই সেটা আসছে, ভারতের বাইরে কেউ হয়তো ইউএসএ রয়েছে, ইউএসএ থেকেও যে আয় করছে, যে আয় করছে, এটা ভারতেরই আয় হচ্ছে, কিন্তু সে না, সে ভারতে বসে, ভারতীয় আদিবাসী বসবাসকারী,
কর্মসূত্রে সে ইউএসএ গেছে, কিন্তু তার যে আয় হচ্ছে সেটা কিন্তু ভারতেরই আয় ধরা হচ্ছে, তাই না? অমর্ত্য সেন হয়তো আমেরিকাতে রয়েছে, কিন্তু তার আদি বাড়ি হচ্ছে শান্তিনিকেতন, ঠিক আছে? তাহলে সে তো ওখানে থাকে বটে, কিন্তু অ্যাকচুয়াল তার বর্ন অ্যান্ড ব্রট আপ সবকিছু ভারতের, জন্ম থেকে আরম্ভ করে সবকিছু। তাহলে এই তার যা আমেরিকাতে যা আয়, সে আয়টা কিন্তু ভারতেরই, তার সেই নাগরিকের আয়টা ভারতের আয়ের মোট আয় পড়ছে। সেজন্য বলছে কথাটা দেখ না, ভারত দেশের ভেতরে এবং বাইরে যেখানেই হোক না কেন একটা দেশ নাগরিক তার দেশের ভেতর বা বাইরে যেখানেই আয় মোট আয় উৎপন্ন করো, সেটাই হলো এন জিএনপি, মোট জাতীয় উৎপাদন। এটা জাতীয়, আর আগেরটা ছিল দেশের নাগরিকের জাতীয়। এবার আসছে দেখো এই জিনিসটা কি, এই জিনিসটা দেখো, এটা হচ্ছে বুঝছো, এটা বলছে এনএনপি, নিট ন্যাশনাল প্রোডাক্ট। এই নামগুলো একটু জানতে হবে, না হলে কিন্তু বারবার আসবে এই কথাগুলো। সেটা আবার কি? নিট জাতীয় উৎপাদন, মোট উৎপাদন থেকে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিলে যেটা হয়, তার মোট উৎপাদন হচ্ছে, মোট উৎপাদন, উৎপাদন এইখান থেকে ক্ষয়ক্ষতি ক্ষতি বাদ দিলে যেটা থাকছে সেটাই হলো প্রকৃত জাতীয় আয়, প্রকৃত জাতীয় আয়। বুঝতে পেরেছো? অর্থাৎ মোট উৎপাদন ধরো হয়ে গেছে এখানে 100 ধরে নিচ্ছি, আর ক্ষয়ক্ষতি হয়েছে ধরলাম 20, তাহলে এই 20 এই দুটো বাদ দিয়ে যেটা হলো, তাহলে 80 হলো আমার কি, 80 হলো আমার প্রকৃত আয়। অর্থাৎ মোট উৎপাদন থেকে যা ক্ষয়ক্ষতি সেটা বিয়োগ দিয়ে যেটা পড়ে থাকবে সেটাই হলো প্রকৃত জাতীয় আয়। সেটা বলা হচ্ছে কি নিট ন্যাশনাল প্রোডাক্ট। এবার আসছি ফর্মুলারে, সমীকরণটা দেখো, জি কাকে বলে এইগুলো একটু দেখতে হবে। দেখো জি ওয়াই মানে হচ্ছে ন্যাশনাল ইনকাম, ওয়াইটাকে আমাদের চিহ্নটা দেখো, এর এনএনপির মূল নিট, এনএনপির সমীকরণ বা ফর্মুলা কি দেখো, ওয়াই মানে হচ্ছে ন্যাশনাল ইনকাম, জাতীয় আয়। সি মানে হচ্ছে কনজাম্পশন, অর্থাৎ ব্যক্তিগত ভোগ, ব্যয়, ভোগের জন্য যে ব্যয়, সিটা হচ্ছে ভোগের জন্য ব্যয়। আইটা হচ্ছে ইনভেস্টমেন্ট, বিনিয়োগ করছে তার এটা। জিটা হচ্ছে কি গভর্নমেন্ট স্পেন্ডিং, সরকারি ব্যয়। আর হচ্ছে এক্স, এক্স হচ্ছে এক্সপোর্ট, রপ্তানি, এক্সটা হচ্ছে রপ্তানি, আর এমটা হচ্ছে ইম্পোর্ট, আমদানি। তাহলে জাতীয় আয় কাকে বলে, সেখানে কি থাকবে, ব্যক্তি কনজামশন থাকবে, প্লাস ইনভেস্টমেন্ট থাকবে, গভর্নমেন্ট স্পেন্ডিং থাকবে, আর কি থাকবে, এক্সপোর্ট থাকবে মাইনাস ইম্পোর্ট থাকবে, রপ্তানি মাইনাস আমদানি। তাহলে কি কি পেলাম, জাতীয় আয় সমান হচ্ছে ব্যক্তিগত ভোগের ব্যয় প্লাস বিনিয়োগ প্লাস সরকারি আয় প্লাস রপ্তানি মাইনাস আমদানি। এটা হলো ফর্মুলা এনএনপির, অর্থাৎ জাতীয় আয়ের ফর্মুলা। নেক্সট আসছে, বলছে এই জাতীয় আয় এটা কেন গুরুত্বপূর্ণ, বলছে এটা কেন ইম্পর্টেন্ট, কেন মানে এটা খুব ইম্পর্টেন্ট কেন জাতীয় আয়টা। আয় বাড়লে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়, এটা স্বাভাবিক। তাহলে জাতীয় আয় যদি বেড়ে যায়, মানুষের জীবনযাত্রার মানও বেড়ে যায়। মানুষ যদি তার কি বলে জাতীয় আয়টা যদি মানে সবারই যদি কর্মসংস্থান হয়ে যায়, আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মতো অবস্থা বল, হুম, কিছু এখন কি বলে কিছু মানে সহযোগিতার জন্য রাজ্যের সহযোগিতা যে কিছু কিছু হাতে পায়ে চলছে, কিন্তু সেটা কি সেইভাবে চলছে, চলছে না। সবার যদি সমান ভাবে যে যেমন যোগ্যতা সেই অনুযায়ী প্রত্যেকের যদি এরকম কর্মসংস্থান হতো, প্রত্যেকের যদি সেইভাবে আয় হতো, তাহলে কিন্তু
মানুষের জীবনযাত্রার মানও অনেক উন্নত এবং জাতীয় আয়ও, আর মানুষের জীবনযাত্রার মান উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় আয়ও বাড়বে, এটা স্বাভাবিক। এবার আসছি, একটা সরকারকে বুঝতে সাহায্য করে যে কোনো খাতে বেশি উন্নয়ন বা বিনিয়োগ প্রয়োজন। অর্থাৎ একটা সরকারকে বুঝতে সাহায্য করে যে কোন খাতে বেশি উন্নয়ন, কোন খাতে বিনিয়োগ। জাতীয় আয় আমি বুঝবো কি করে? আমি যদি দেখি যে আমি আমাদের এখানকার কি বলে কি বলে ওই সব থেকে যেটা হচ্ছে আহ, নদিয়ার তাঁত শিল্পীদের তাঁত যদি বিদেশে রপ্তানি করতে পারে তাহলে প্রচুর মুনাফা আসছে। তাহলে কোন ক্ষেত্রে আমি বিদেশে রপ্তানি করলে বেশি মুনাফা পাবো, বা আমাদের পশ্চিমবঙ্গে কোন জিনিসটা বেশি উৎপাদিত করলে মানুষের চাহিদা পূরণ হবে, সেটা সেটা আমরা বুঝতে পারি কোথা থেকে? জাতীয় আয় থেকে। তাহলে আমাদের জাতীয় আয় কি? একটা দেশের জাতীয় আয় তখনই হয়, ধর একটা এটা ভারতবর্ষ, বিভিন্ন খাত থেকে টাকা আমাদের সরকারের কেন্দ্রে পড়ছে বিভিন্ন, বা রাজ্য পশ্চিমবঙ্গে ধর না, রাজ্যে পশ্চিম ওয়েস্ট বেঙ্গলে পড়ছে, তাই তো বিভিন্ন খাত থেকে টাকা পড়ছে। সেই খাতে বাৎসরিক খাতে দেখা গেল যে মদ শুল্কতে মদ থেকে সব থেকে বেশি টাকা আমাদের আসছে। মদ থেকে মদ থেকে সব থেকে বেশি শুল্ক আসছে অন্য খাতের থেকে, বিভিন্ন খাতে মদ। তখন কি করে? তখন আমি এইটার উপরে বেশি জোর দেবো। পাউচ প্যাক থেকে আরম্ভ করে বিভিন্ন প্যাক কম পয়সা বাজারে মার্কেটকে আরো ধরবার জন্য চেষ্টা করব। নেক্সট আসছি, দেখো জাতীয় আয়ের বিস্তারিত ধারণা সমূহ কিরকম। দেখো জাতীয় আয়ের বিস্তারিত সমূহ কিরকম জিনিস, দেখো বলছে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট অভ্যন্তরীণ উৎপাদন। মোট অভ্যন্তরীণ উৎপাদন, ধরো কোন একটা দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন, সেটাকে বলা হচ্ছে এটা। দেখো কি জিনিস বলছে, জিডিপি এটা হচ্ছে একটা দেশের ভৌগোলিক সীমার ভেতরে এক বছর উৎপাদিত মোট চূড়ান্ত পণ্য সেবার আর্থিক মূল্য। কিরকম? দেখো আমি খুব ভালো করে বোঝাচ্ছি এটাকে ছবি দিয়ে। দেখো ধরো এইখানে একটা, এটা একটা ভারতবর্ষ, তাই তো? এটা হলো ইন্ডিয়া। ইন্ডিয়া। তাহলে এই ইন্ডিয়ার ভেতরে ভেতরে পণ্য ও সেবার মোট যে উৎপাদন হলো, তার যে আর্থিক মূল্য, সেটাকে বলে, এই যে পণ্য সেবার যেটা উৎপাদন হলো তার যা আর্থিক মূল্য, তার ভেতরে অভ্যন্তর, কারণ ভারতের ভেতরে যেটা উৎপাদিত হলো তার আর্থিক যে মূল্য, সেটাকে বলা হচ্ছে কি, কি বলা হলো? জিডিপি, মোট আভ্যন্তরীণ, অভ্যন্তরে যেটা উৎপাদন হলো সেটাই হলো এটা। এবার আসছে কি, জিএনপি। জিএনপিটা কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মোট জাতীয় আয়। এর আগেরটা ছিল একটা দেশের ভেতরে যে উৎপাদন হলো, উৎপাদনের যে মূল্য, সেটাকেই বলা হয়েছিল জিডিপি। আর এটাকে বলা হচ্ছে জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে আগেরটা কি ছিল? একটা ভেতরে অভ্যন্তরে, এটা অভ্যন্তরে এটাকে বলা হচ্ছে জিডিপি, কিন্তু এটা তা নয়। এটা কি বলা হচ্ছে দেখো, এটা বলা হচ্ছে দেখো একটা দেশের নাগরিকরা ভেতরে বাইরে যেখানেই থাকুক না এক বছরে যে মোট চূড়ান্ত পণ্য উৎপাদন করবে, আমি আগেই বলেছিলাম। দেখো একটা দেশের, এটা হচ্ছে ভারতবর্ষ, একটু আগেই বোঝাচ্ছিলাম, এটা ভারতের ভেতরে যে পণ্য উৎপাদন করুক একটা নাগরিক, একটা দেশ, এটা হচ্ছে দেশকে ভারতবর্ষ, ভারত, এর ভেতরে যা একটা নাগরিক যা উৎপাদন করুক তার মূল্য, বাইরে থেকে উৎপাদন করে করুক করুক তার মূল্য, যাই হোক না কেন টোটাল যে মূল্য, সেটাকে মনে হচ্ছে মোট জাতীয় উৎপন্ন। সেটা অভ্যন্তরীণ থেকে উঠতে পারে বা বাইরে থেকেও হতে পারে। বাইরে থেকে যে উৎপাদিত হলো
ভেতর থেকে যে উৎপাদিত হলো তার মূল্য, বাইরে থেকে যে উৎপাদিত হলো তার মূল্য, এই দুটো টোটাল মূল্যটাকে বলা হচ্ছে বাহির বাহির প্লাস ভেতর। এই দুটো মূল্যকে নিয়ে এই দুটো মূল্য নিয়ে কি তৈরি হচ্ছে? মোট মূল্য। এটা মোট মূল্য, দুটোর মূল্য, এর মূল্য প্লাস এর মূল্য নিয়ে মোট মূল্য যেটা হলো সেটা হলো মোট কি জাতীয় উৎপাদন। আশা করি বোঝা গেছে। এরপর আসছি নিট অভ্যন্তরীণ উৎপাদন। এটা আবার কি? নিট ডোমেস্টিক প্রোডাক্ট। এটা দেখো, এটা কি বলছে দেখো, অর্থাৎ এনডিপি। এটা আবার কি রে বাবা? এনডিপি, এটা আবার কি বলছে? জিডিপি থেকে মূলধনী যন্ত্রপাতির অপচয় ক্ষয়কারী খরচ বাদ দিলে পাওয়া যায় কি? তাহলে কার থেকে কে বাদ দিলে দেখো, জিডিপি থেকে। আগে জিডিপি পড়েছি, জিডিপি এখান থেকে অপচয় জিনিস যদি বাদ দিই, অপচয় অ ভুল বানানটা হয়েছে, দাঁড়াও একটু কাটি। কি হলো? দেখো, এই যে জিডিপি থেকে অপচয় অপচয় যদি বাদ দিই তখনই আমি পাচ্ছি এন ডি। জিডিপি থেকে যদি অপচয়টা বাদ দিই তখনই পাবো কি পাবো? জিডিপিটা কি একটা একটা দেশের ভৌগোলিক সীমার মধ্যে যে ভেতরে যে অভ্যন্তরে এক বছরে যে মোট পণ্য বা সেবার মূল্যটাকে বলা হচ্ছে জিডিপি, তাই তো? ভেতরে একটা দেশের ভেতরে এক বছরে যেটা মোট মূল্য সেটাকে বলা হচ্ছে একটা দেশের ভেতরে। এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। এটা হলো জিডিপি, এই মাত্র পড়ালাম। এবার আসছি দেখো, জিডিপিটা বোঝা গেল। জিডিপিটা কি বললাম আরেকবার লিখছি দেখো, জিডিপি মাইনাস অপচয়। অপচয় জিডিপি মানে কি বললাম? এক বছরে বছর দেশের দেশের অভ্যন্তরে দেশের ভেতরে, তাই তো? যে সেবা বা পণ্য উৎপাদন হলো তার মূল্যটাকে বলা হচ্ছে। এই দুটো বাদ দিলেই আমি কি পাচ্ছি? পাচ্ছি দেখো এন ডি। এটা পাচ্ছি। এবার আসছি দেখো, নিট ন্যাশনাল প্রোডাক্ট, নিট জাতীয় উৎপাদন, সেটা আবার কি রে বাবা? এনএনপি। এনএনপি দেখো সেটা আবার কি? দেখো বোঝাচ্ছি। বলছি দেখো, এনএনপিটা কি? এন এন পি, এটা আবার কি? এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে, এটা সমানই হচ্ছে জিএনপি থেকে অপচয় বাদ দিলে যেটা পাওয়া যায়, অপচয় বাদ দিলে যেটা পাওয়া যায় সেটা এনএনপি। জিএনপি জিএনপি থেকে যেটা বাদ দেবো, জিএনপি হচ্ছে মোট জাতীয়। জিএনপিটা কি দেখো, কোথায় করছিলাম এইখানটা, ভেতরে বাইরে। জিএনপিটা আবার কি? দেশের ভেতর কোন একটা নাগরিক, তাই তো? নাগরিক দেশের ভেতর
অথবা বাইরে, অথবা অথবা বাইরে যে মোট উৎপাদন করে, যে মূল্য, যে মোট মূল্য তৈরি হয়, সেটাই হলো একটা নাগরিকের, সে দেশের ভেতর থেকেও পণ্য উৎপাদন এবং সেবার মধ্য দিয়ে যে অর্থ পায়, বাইরে থেকেও বাইরে যদি কাজ করতে যায় সেখান থেকেও যদি যে অর্থ পায়, তো মোট মূল্যের যোগফলই হচ্ছে জিডিপি। সেখান থেকে যদি অপচয়টা বা যেটা ক্ষতি, ক্ষয়ক্ষতি, সেটা বাদ দিই, তাহলে এনএনপি পাবো। এবার আসছি সি পিসিআই, দেখো পিসিআই। এবার আসছি পিসিআই, এটা আবার কি রে বাবা? পার ক্যাপিটাল হবে, এটা মিস গেছে, ক্যাপিটাল ইনকাম, মাথা পিছু আয়। দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায়, তাহলে কি করবে? দেখো এর ফর্মুলাটা হচ্ছে, দেখো এটা সমানই হচ্ছে মোট জাতীয় আয় বাই মোট জনসংখ্যা। এটা ভাগ করলেই আমি এইটা পাবো। কোনটা পাবো? এই বস্তুটা পাবো, পিসিআই, পার ক্যাপিটাল ইনকাম পাবো। আশা করি বোঝা গেছে। তাহলে তাহলে মোট জাতীয় আয় থেকে য- হ্যাঁ, মোট জাতীয় আয় থেকে টোটাল ন্যাশনাল ইনকাম, টোটাল ন্যাশনাল ইনকাম থেকে টোটাল পপুলেশন, জনসংখ্যা, হ্যাঁ পপুলেশন, যদি আমি ভাগ করি তখন এইটা পাবো। সংক্ষেপে লিখে দিলাম। এবার আসছে দেখো পিআই, ব্যক্তিগত আয়, পার্সোনাল ইনকাম। থেকে তো ব্যক্তিগত আয় আছে, প্রত্যেকটা পরিবারে তার নিজস্ব ব্যক্তিগত আয় আছে। সেটা আবার কি? দেখো কোন মানুষ বাস্তবে যে আয় লাভ করে বা জাতীয় আয় থেকে কর্পোরেট ট্যাক্স, সামাজিক নিরাপত্তার অবদান বাবদ বা হস্তান্তর পাওনা যোগ করে এটিকে বের করতে হয়। তাহলে কিভাবে বের করতে হয়? সে বাস্তবে যে আয় করলো, অর্থাৎ যেটা আয়, একটা মানুষের আয়, মানুষের যখন আয়, তাই তো, এই আয়টা জাতীয় আয় থেকে কি করতে হবে? বের করতে হবে। কোথা থেকে বের করতে হবে? জাতীয় আয় থেকে। জাতীয় আয়, আয় থেকে কি কি বের করতে হবে? কর্পোরেট ট্যাক্স, মানে ওই পৌরসভা, মিউনিসিপ্যালিটিতে যে ট্যাক্স দেয় সেটাকে বলা হয় কর্পোরেট ট্যাক্স। কর্পোরেট ট্যাক্স, হ্যাঁ। আর কি? সামাজিক নিরাপত্তা বাবদ অবদান, নিরাপত্তার অবদান বাবদ দিতে হয়, সামাজিক নিরাপত্তার জন্য। আর কি? প্লাস সামাজিক আহ, নিরাপত্তার জন্য, নিরাপত্তা প্লাস হস্তান্তর পাওনা, মানে কেউ যদি হস্তান্তর টাকা পয়সা পায়, হস্তান্তর পাওনা, হস্তান্তর পাওনা, এই পাওনা এইগুলোকে দেওয়ার পর, মোট জাতীয় আয় থেকে এইগুলোকে থেকে দেওয়ার পর মানুষের আয়টা বাদ দিতে হয়। তখন এই জাতীয় আয় থেকে এই আয়গুলোকে যোগ করে নিতে হবে। জাতীয়, আমি যা আয় করলাম তার থেকে এই আয়গুলোকে যোগ করে যেটা হলো সেটা বাদ দিতে হবে। আমি আর আয় করলাম 20,000 টাকা, সেখান থেকে আমি জাতীয় সরকারকে ট্যাক্স দিলাম, সামাজিক নিরাপত্তার জন্য দিলাম, পাওনাদারদের দিলাম, সবকিছু বাদ দিয়ে আমার কাছে রয়ে গেল 10,000। এইটাই। এবার আসছি দেখো ব্যয়যোগ্য ব্যক্তিগত আয়, ডিসপোজেবল ইনকাম, ডিআই যেটাকে বলে, সেটা আবার কি রে বাবা? দেখো সেটা আবার একটু বলছি। সেটা হচ্ছে দেখো ডিআই, মানুষের ব্যক্তিগত আয় থেকে ডাইরেক্ট ট্যাক্স যেটুকু সেটুকু বাদ দিলে হয়ে যাবে। তাহলে দেখো ডিআই হচ্ছে, ডিআই হচ্ছে পার্সোনাল ইনকাম থেকে
ডাইরেক্ট মানে প্রত্যক্ষ যে ট্যাক্স সেটা বাদ দিলেই ডাইরেক্ট ট্যাক্স, ট্যাক্সেস মানে আচ্ছা ডিটি, অর্থাৎ পিআই থেকে ডিটি যদি, সরি, ডিটি যদি বিয়োগ দিই তখনই হয়ে যাবে ডিআই। পিআই থেকে পার্সোনাল ইনকাম থেকে ডাইরেক্ট ট্যাক্স যদি বাদ দিই, আমার পার্সোনাল ইনকাম মাসে 50,000 টাকা, সেখান থেকে আমার ট্যাক্স বাবদ হতো 20,000 টাকা, 20,000 টাকা বাদ, তাহলে আমার থাকছে নিট কতটা থাকছে, ইনকাম থাকছে 30,000 টাকা। এটাই। এবার অন্যান্য ক্ষেত্রে যেমন, হ্যাঁ এবার অন্যান্য ক্ষেত্রে যেমন এই দেখো বলছে আদার ইম্পর্টেন্ট কনসেপ্ট, জাতীয় আয় বর্তমান বাজার দরে পরিমাপকৃত জাতীয় আয়, আর একটা হচ্ছে মুদ্রাস্ফীতির সমন্বয় করে ভিত্তি যে বছরের স্থির মূল্য পরিমাপকৃত জাতীয় আয়। একটা হচ্ছে বাজার দরের উপর পরিমাপ করে জাতীয় আয়, আর একটা হচ্ছে মুদ্রাস্ফীতির ফলে স্থির করে একটা জাতীয়, দুখানা, একটা এটা এটা মনে রাখতে হবে। বাজার দরে বর্তমান বাজার, সরি, বর্তমান বাজার দরের উপর একটা, আর একটা হচ্ছে মুদ্রাস্ফীতির সমন্বয়ের উপর জাতীয় আয় কি করা হয়, নির্ধারণ করা হয়। এবার আসছে খুব ইম্পর্টেন্ট একটা পার্টে, দেখো মেথডিক্যালি পদ্ধতি। তাহলে প্রথমে দেখো, দেখো জাতীয় আয় পরিমাপের পদ্ধতি, এখান থেকে কোশ্চেন আসছে। জাতীয় আয়ের পরিমাপের পদ্ধতি, পরিমাপের পদ্ধতি কি কি? এক নম্বর হচ্ছে উৎপাদন পদ্ধতি বা মূল্য সংযোজন পদ্ধতি। সেটা আবার কি রে বাবা? সেটা দেখো, এই এক বছরে দেশের উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য বা পরিষেবার মোট বাজার মূল্য গণনা করা হয়। তাহলে কি বলা হয় এখানটা, এখানটা লিখছি এক বছরের, এক বছরের উৎপাদিত পণ্য ও সেবার মোট বাজার মূল্য গণনা করা, মোট বাজার মূল্য গণনা, আশা করি বোঝা গেছে, করে যোগ করা হয়। এটা হলো উৎপাদন পদ্ধতি, অর্থাৎ পণ্য এবং সেবা দুটোর মূল্য মোট বাজার দর অনুযায়ী সেটাকে নির্ধারণ করা হয়। ২ নম্বর পদ্ধতি আয় পদ্ধতি, সেটা আবার কি? উৎপাদনের উপাদানগুলি, যেমন উৎপাদনের জন্য কি কি দরকার, একটা দ্রব্য উৎপাদনের জন্য কি কি দরকার? ১ নম্বর দরকার ভূমি, ২ নম্বর দরকার শ্রম, ৩ নম্বর দরকার মূলধন, ৪ নম্বর দরকার সংগঠন। তাই তো? এই তিনটে জিনিস আমার, চারটে জিনিস আমার প্রয়োজন, একটা দুটো তিনটে চারটে, চারটে জিনিস প্রয়োজন। একটা উৎপাদনের জন্য ভূমি দরকার, শ্রমের দরকার, মূলধন দরকার, সংগঠন দরকার। বলছে এই উপাদানগুলো থেকে অর্জিত মোট আয় এই পদ্ধতিতে যোগ করা হয়। বলছে এই তিন চারটে থেকে যে মোট আয় হলো সেটা এই পদ্ধতিতে ব্যবহার, কোথা থেকে? ভূমি থেকে যে আয় হলো, শ্রম থেকে যেটা আয় হলো, মূলধন থেকে যেটা হলো, সংগঠন থেকে আয় হলো, এই চারটে জিনিসের মোট অর্জিত যে মোট আয় এই পদ্ধতিতে যোগ করা হয়। এবার আসছি, তাহলে তাহলে সেখানে শ্রমিকদের ক্ষতিপূরণের জন্য একটা বাদ দিতে হয়। পরিচালন উদ্বৃত্ত, মিশ্র আয়, এইগুলো সব সমষ্টি হলো জাতীয় আয়। নেক্সট আসছে ব্যয় পদ্ধতি। এই একটা নির্দিষ্ট অর্থনীতিতে মোট ব্যয় সমষ্টি হলো ব্যয় পদ্ধতি। তাহলে একটা অর্থনীতিতে একটা নির্দিষ্ট সময় শুধুটা আয় হবে? আমি যখন কোন একটা দেশের উৎপাদন করব, ধরো কোন একটা দেশের উৎপাদন করছে, সেই উৎপাদনের সবটাই কি আমার লাভ? তার মধ্যে তো বেশ কিছু ক্ষতিও আছে, অপচয়ও আছে, কি আছে? অপচয়ও আছে। এই যে এই অপচয়ের জন্য যেটা ব্যয় হচ্ছে তার সমষ্টি কি বলে? ব্যয় পদ্ধতি। এখানে দেখুন দিয়েছে, দেখো সি প্লাস আই প্লাস জি এক্স প্লাস এম,
সি মানে কনজাম্পশন, আই মানে ইনভেস্টমেন্ট, জি মানে গভর্নমেন্ট স্পেন্ডিং, এক্স মানে এ মানে নিট এক্সপোর্ট। এই যে দিয়ে দিচ্ছে, প্রথমে এটা হচ্ছে ভোগ্য ব্যয়, সূত্রটা এটা দেখতে হবে একটু। তারপরে হচ্ছে বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয়, নিট রপ্তানি, এটাই হলো ফর্মুলা জিডিপি। এবারে আসছে জিডিপি, জিএনপি এবং এনএনপি হলো পরিমাপের বিভিন্ন রূপ। এগুলো হচ্ছে পরিমাপের এক একটা রূপ। জিডিপি, জিএনপি, এনএনপি, এগুলো হচ্ছে পরিমাপের এক একটা রূপ, বিভিন্ন রূপ। আশা করি বুঝিয়েছি, এটুকু আসছে। তাহলে কি কি পেলাম এখানটা? জিডিপি, তারপরে পেলাম জিএনপি, তারপরে পেলাম কি এনএনপি, হ্যাঁ, তারপরে পেলাম এনএনপি। এগুলো হচ্ছে এক একটা পরিমাপের বিভিন্ন রূপ, পরিমাপের রূপ, এগুলো হচ্ছে পরিমাপের রূপ, এটুকু মাথায় ঢুকিয়ে নিতে হবে। এবার আসছে নেক্সট, কয়েকটি প্রাথমিক পরিভাষা, যেমন এফসি, ফ্যাক্টর কস্ট, কারক মূল্য, এটা কাকে বলে? এগুলো একটু জানতে হবে। এগুলোকে জাতীয় আর এক একটা পরিভাষাতে ব্যবহার করা হয়। বলতে দেখো, জাতীয় কারক মূল্য কি? পণ্য পরিষেবা উৎপাদনকালে উৎপাদনকারী সংস্থা উৎপাদনের উপকরণ বাবদ আহ, জমি, শ্রম, মূলধন, সংগঠন যা খরচ করে তাকেই বলা হয় মূল্য, কারক মূল্য। কারক মূল্য মানে দেখো, কারক মূল্যটা কি? কারক মূল্যটা হচ্ছে এই যে একটা পণ্য বা সেবা উৎপাদনের জন্য, পণ্য ও সেবা এর উৎপাদনের জন্য কি কি দরকার, উৎপাদন উপকরণগুলো কি কি বাবদ, কি কি করে, জমি, তো শ্রম, মূলধন যেগুলো আগে লিখলাম, তারপরে হচ্ছে সংগঠন, এগুলো তো আগে লিখলাম, সংগঠন, এইগুলো বাবদ যে খরচ হয়, এই বাবদ যে খরচ হয় তাকে বলা হয় কারক মূল্য। এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। প্রদত্ত ভর্তুকি অন্তর্ভুক্ত, হ্যাঁ হ্যাঁ, জিএসটি, এই যে জিএসটি এটা হচ্ছে পরোক্ষ কর, এটা পরে বহুবার পড়েছে ভিভিআই। জিএসটি হচ্ছে কি কর? পরোক্ষ কর। অন্তর্ভুক্ত নয়, প্রদত্তভুক্ত নয়, অর্থাৎ পরোক্ষ কর। এটা মাথায় খুব ভালো করে ঢুকিয়ে নিতে হবে। তাহলে কি কি বললাম? জিএসটি এটা কি? পরোক্ষ কর। এটা মাথায় একবারে ভালো করে গেঁথে নাও, জিএসটি। নেক্সট আসছে দেখো, মার্কেট প্রাইস, বাজার দর। বাজার দরটা কি? বাজার দর কারক মূল্য। কারক মূল্য কাকে বললাম? শ্রমিক উৎপাদনের জন্য যে যে দ্রব্যগুলোর প্রয়োজন হয় সেগুলো। পরোক্ষ কর আর হচ্ছে ভর্তুকি বিয়োগ। অর্থাৎ কারক মূল্যর সাথে কি বললাম, বাজার দরটা কাকে বলে? বাজার দরটা হচ্ছে মার্কেট প্রাইস, তাই তো। মার্কেট প্রাইস সমানই হচ্ছে ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবস্টিটিউট, এটা এটা হলো, খুব ভালো করে এটা মাথায় ঢুকিয়ে নাও। এবার আসছি দেখো, এবার আসছি নাম, হ্যাঁ, নমিনাল জিডিপি ভার্সেস রিয়েল জিডিপি। আচ্ছা, নমিনাল জিডিপি এবং সত্যিকারের প্রকৃত জিডিপি, এই দুটোর মধ্যে ভার্সে মানে তুলনা, ভার্সেস। দেখো, নমিনাল নমিনাল জিডিপি মানে হচ্ছে প্রচলিত বাজার দরের ভিত্তিতে এটা নির্ণয় করা। তাহলে কার হিসেবে নিতে হয়? প্রচলিত বাজার দরের ভিত্তিতে এটা নির্ণয়। এতে মুদ্রাস্ফীতির প্রভাব অন্তর্ভুক্ত। তাহলে দুটো পয়েন্ট পেলাম, এই একটা পয়েন্ট, চলতি বাজারের উপর ভিত্তি করে করা হয়, এতে মুদ্রাস্ফীতির প্রভাব অন্তর্ভুক্ত থাকে। দুটো পয়েন্ট পেলাম।
আর এর ক্ষেত্রে কি পাচ্ছি, একটা নির্দিষ্ট ভিত্তিতে বছর বা বেস ইয়ার ধরা, কত থেকে ধরা হয় এটা মাথায় রাখতে হবে। 2011 থেকে 2000 স্থির করে নির্ধারণ করা। প্রকৃত উৎপাদন বৃদ্ধি বোঝায়। তাহলে দেখো, সংক্ষেপে লিখছি, নর্মাল জিডিপি, এটা হচ্ছে চলতি বাজারের উপর নির্ভর করে ভিত্তি করে করা হয়, চলতি বাজার। তাই তো, একটা পয়েন্ট পেলাম। 2 নম্বর কি পয়েন্ট পেলাম, মুদ্রাস্ফীতির প্রভাব। মুদ্রাস কি বললাম, স্ফীতির প্রভাব। দুটো পয়েন্ট পেলাম এখানে, তাই তো? আচ্ছা, এর ক্ষেত্রে কি বললাম, রিয়েলটার ক্ষেত্রে কি পেলাম, রিয়েলটার ক্ষেত্রে জিডিপির ক্ষেত্রে পেলাম, দেখো বর্তমান বয়সটাকে কত ধরা হয়, এইটা ধরে আমাদের গণনা ক্যালকুলেশন করায়, 2011 থেকে 2012। আর এটা হলো প্রকৃত উৎপাদন বৃদ্ধি, এটি অর্থনীতির প্রকৃত উৎপাদন বৃদ্ধি বোঝা যায় এইটা থেকে। রিয়েল জিডিপি থেকে কি বোঝা যায়, প্রকৃত উৎপাদন বোঝা যায়, প্রকৃত উৎপাদন বৃদ্ধি বোঝা যায়। ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে, তাহলে বোঝা গেল দুটো পার্থক্যটা। এবার আসছি দেখ, বেস বেস ইয়ারটা তুমি এই আগেই বোঝালাম, 1911 থেকে 12, এটাকেই ধরা হয় বেস ইয়ার। তাহলে কতটাকে ধরা হয়, 2011 থেকে 12, এটাকেই ধরা হয় বেস ইয়ার। কোন ইয়ার ধরা হয়, বেস, BASC, বেস ইয়ার। আশা করি বোঝা গেল। আচ্ছা, এরপর আসছি দেখো, বিদেশ থেকে প্রাপ্ত নিট আয়, বললাম না ভেতরে একটা আয়, বাইরে যারা চাকরি করে সেখানকার মোট আয়, দুটোকে নিয়ে তৈরি হয় জিডিপি। সেটাই একটা নাগরিকের, সেটাই বলতে চাই। যে দেখো না, বলছে পজিটিভ হয়, জিএনডি গ্রেটার দ্যান জিডিপি, আবার জিএনপি লেস দ্যান জিডিপি। এটা হয়তো অনেক ক্ষেত্রে বিদেশের আয়টা, বিদেশে যারা চাকরি করে তাদের আয় আমাদের ভারতের একটা ব্যক্তির জাতীয় আয়ের থেকে বেশিও হতে পারে, বেশিই হয়, বেশি ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই বেশি হয়। এবার হচ্ছে দেখো, স্থির মূলধনে অপচয়, দৈনন্দিন ব্যবহারের কোনো বা আকস্মিক কারণে স্থায়ী সম্পদ বা যন্ত্রপাতির যে ক্ষয়ক্ষতি বা মূল্য হ্রাস ঘটে তাকে বলা হয় অপচয় বা স্থির মূল্য। তা স্থির মূল্য কাকে বলে, আমাদের দৈনন্দিন জীবনে যা আয় হলো, যে দৈনন্দিন জীবনে যে আয় হলো তার থেকে যেটা অপচয় হচ্ছে সেটা বাদ দিলে হচ্ছে কি, সেটা বাদ দিলেই পাচ্ছি কি, স্থির মূল্যর অপচয়। স্থির কি পাচ্ছি, স্থির মূলধনের অপচয়, স্থির মূলধনের অপচয়, এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। বিষয়টা এখন পর্যন্ত খুব কঠিন আসেনি, মোটামুটি বোঝা যাচ্ছে। এবার হচ্ছে হস্তান্তরিত আদান প্রদান, এটা তো সবাই জানে। হস্তান্তরিত গিফট আদায় করা, ডোনেশন দেওয়া, এগুলো তো উদাহরণ, উপহার, ওই যে উপহার, এই যে চাঁদা বাত, এগুলো তো হস্তান্তরযোগ্য জিনিস। সরকারি কর্মীদের অবসরকালীন পেনশন এর মধ্যে পড়ে না। হস্তান্তরিত আদান প্রদানে জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হয় না। আমি কাউকে উপহার দিলাম, এটা জাতীয় আয়ের অন্তর্ভুক্ত না। কাউকে চাঁদা দিলাম দুর্গাপূজাতে, এটা বার্ধক্যজনিত যে ভাতা পায়, বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা, এগুলো কিন্তু জাতীয় আয়ের মধ্যে পাচ্ছে না। বৃত্তি, যে বেকার যুব ভাতা, এখন তো ভাতাশ্রী প্রকল্প চলছে, লক্ষ্মীশ্রী প্রকল্প, সেগুলো কিন্তু জাতীয় আয়ের মধ্যে পড়ছে না। স্যার পার ক্যাপিটাল জিডিপি যেটা, হ্যাঁ, পার ক্যাপিটাল জিডিপি যেটা, শুনতে পাচ্ছি না। পার ক্যাপিটাল জিডিপি, হ্যাঁ, পার পার ক্যাপিটাল জিডিপি কোনটা? পার ক্যাপিটাল হচ্ছে প্রতিদিন যেটা উৎপাদিত হচ্ছে, যেটা মানে যেটা থেকে আয় হচ্ছে, সেটা পার ক্যাপিটাল। প্রত্যেকটা ব্যক্তির যে প্রতিদিনের যেটা আয়, সেটাই পার ক্যাপিটাল।
এবার হচ্ছে জাতীয় আয় গণনা পদ্ধতি। এর আগে এটা বলেছি, তবু একবার একই জিনিস বলা হয়ে গেছে, দুবার করে বলা এখানে হয়ে গেছে এটা। স্যার ভারতের জিডিপি কত এখন? ওটা ফ্যাকচুয়েট করে, কখনো 8 হয়, কখনো 7 হয়, কখনো 5, ওরকম কোনো, আবার কোনো 7.5, এগুলো মানে জিডিপি নির্ণয় করে। এখন বোধহয় চলছে, কত কত দেখলাম সেদিনকে, 7 পয়েন্ট 8 পয়েন্ট এরকম কি একটা দেখলাম, ভুলে গেছি, দেখতে হবে, ভুলে গেছি, সেদিনই দেখছিলাম জিডিপির। ওটা ফ্যাকচুয়েট করে, মানে ওঠানামা করে। এবার হচ্ছে দেখ, উৎপাদন আর মূল্য সংযোজন পদ্ধতি। এই পদ্ধতিটা যেটা আগেই বলা হচ্ছে, সেবা মূল্যের যোগফল, এটা আগেই করা হয়ে গেছে, এটা দিয়েছি তোদের করে, বুঝিয়ে দিয়েছি এই জায়গাটা পাঠটাকে, হয়েছে, সরি। এবার আসছি দেখ, আয় পদ্ধতি, এ তো দেখিয়েছি, লেন মধুর সুদ। আয় পদ্ধতির মধ্যে যে জিনিসটা বললাম, আগেই বলেছি। এবার আসছি ব্যয় পদ্ধতি। ব্যয় পদ্ধতিটা কি? ব্যক্তির ভোগ, হ্যাঁ, ব্যবসায়িক বিনিয়োগ, সরকারি ব্যয়, নিট রপ্তানি, এই যেটা আগে বললাম, এই জিনিসটা, এই জিনিসটা। এবার এটা সংক্ষিপ্ত একটা টেবিলের সাহায্যে বুঝিয়েছি, যাতে সহজে এটাকে বুঝতে পারিস, টেবিলের সাহায্যে বোঝানো আছে। এবার হচ্ছে দেখ, মাইক্রো ইকোনমিক্স এর কিছু মৌলিক ধারণা, কিছু ধারণা, যেমন দেখ, চূড়ান্ত দ্রব্য, চূড়ান্ত দ্রব্য হলো সেই সব পণ্য বা সরকারি ভোগ বা বিনিয়োগ জন্য ব্যবহৃত হয়। তাহলে চূড়ান্ত দ্রব্য হলো কোনটা, যেটা সরকারি ভোগ্য হিসাবে ভোগ বা বিনিয়োগ করা হয়। চূড়ান্ত দ্রব্য কোনটা? চূড়ান্ত দ্রব্য কোনটাকে বলা হয়? সেটা সরকারি ভোগও হতে পারে, ব্যয়ও হতে পারে। জন্য সরকারি ভোগ অথবা ব্যয়, যে কোনো একটা হতে পারে চূড়ান্ত দ্রব্য। ঠিক আছে? ভোগ্য পণ্য কি কি? যা সাধারণ মানুষের অভাব পূরণ করে, যেমন খাবার, জামা কাপড়, এগুলো সাধারণ মানুষের যেগুলো অভাব পূরণ করে। আর মূলধনী দ্রব্য কি কি? যেমন যন্ত্রপাতি, ট্রাক্টর, এগুলো হচ্ছে মূলধনী দ্রব্য। ইন্টারমিডিয়েট, মিডিয়েট গুডস, মধ্যবর্তী দ্রব্য। মধ্যবর্তী দ্রব্য, মধ্যবর্তী দ্রব্য কি? মধ্যবর্তী দ্রব্য হলো সেই সব পণ্য যা অন্য পণ্যের উৎপাদনের কাঁচা মাল উপকরণ হিসাবে ব্যবহৃত হয়। তাহলে মধ্যবর্তী দ্রব্য কোনটা? যেমন গাড়ি, সব থেকে আরো সুন্দর হতে, এই যে গাড়ি, এই গাড়িটা তৈরির জন্য কাঁচা মালের দরকার, তাই তো, যেমন ইস্পাত দরকার, কাঁচা মালটা কি? ইস্পাত। কোন একটা জিনিস তৈরি, যেমন রুটি, পাউরুটি তৈরি করতে গেলে কি, রুটি তৈরি করতে গেলে কি প্রয়োজন? ময়দার প্রয়োজন। রুটি, তৈরি করতে গেলে কি প্রয়োজন? ময়দা, তাই না? একটা কাঁচা মাল, সেটা হচ্ছে কি মধ্যবর্তী দ্রব্য, এটাকে বলা। এবার আসছি দেখো, অর্থনৈতিক ভূমিকা। অর্থনৈতিক ভূমিকা, অর্থ পণ্যের মূল্য পরিমাপের একটি সাধারণ একক হিসাবে কাজ করে, তাই না? অর্থ, একটা ধর একটা গাড়ি, একটা গাড়ির দাম, একটি গাড়ি 8 লক্ষ টাকা, একটা গাড়ির দাম হচ্ছে 8 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা। তাহলে এটা মূল্য নির্ধারণ করা হচ্ছে কার উপর? এই গাড়িটার মূল্য নির্ধারণ করা হচ্ছে, তাই না? কোনো বাবা তার মেয়েকে বিয়ে দিচ্ছে যৌতুক হিসাবে, ছেলের বাড়ি দাবি করলো যে আমাকে, আমি সরকারি চাকরি করি, আমার পাঁটার অনেক দাম, অথবা আমাকে 10 লাখ টাকা দিতে হবে। তাহলে মেয়েটার মূল্য কি হয়ে গেল? 10 লাখ টাকা। এবার আসছে দেখো, মজুদ ও প্রবাহ। মজুদ কাকে বলে, প্রবাহ কাকে বলে, একটু ভালো করে বোঝাই জায়গাটা।
যা একটা নির্দিষ্ট সময় পরিমাপ করা হয়। নির্দিষ্ট সময় ধরো বলা হলো পরিমাপ করলাম। আমি ধরো মার্চ আমাদের বছরের ইয়ার এন্ডিং, বছরের শেষ। তাহলে সারা বছর এই মার্চ টু ওই মার্চ টোটাল যে পরিমাপ করা হলো যে আমার জাতীয় উৎপাদন মজুত হলো এত পরিমাণ উৎপাদন হলো ভারতবর্ষে। ব্যাংকে যেমন ধরো আমি 1 জানুয়ারি টাকা জমা নিলাম, 1 বছর বাদে 1 জানুয়ারি পরে 2রা জানুয়ারি দেখলাম যে আমার কতটা সুদ বাড়লো। এটা হলো মজুত। এবার হচ্ছে প্রবাহ, যা একটা নির্দিষ্ট সময় ব্যবধানে পরিমাপ করা। যেমন আপনার মাসিক বেতন একটা নির্দিষ্ট সময় পরিমাপ করা যায়। যেমন মাসে আমার প্রতি মাসে আমি 50,000 টাকা করে পাই। তাহলে আমার একটা নির্দিষ্ট সেটা হচ্ছে পরিমাপ করা গেল যে নির্দিষ্ট সময়ে যেটা একটা নির্দিষ্ট ব্যবধানে পরিমাপ করা যাচ্ছে, নির্দিষ্ট সময় ব্যবধানে। লং প্রসেস না, দীর্ঘ টার্ম না, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাস এরকম যখন সেটা। আর প্রয়োগ কাকে বলে? মূলধন হলো একটি মজুদ, কিন্তু বিনিয়োগ হলো প্রবাহ। তাহলে দেখো প্রয়োগ, মূলধন এটা খুব ভালো করে মনে রাখতে হবে, এটা পরে। মূলধন হচ্ছে মজুদ, বিনিয়োগ হলো প্রবাহ। তাহলে এটা মনে রাখতে হবে, মজুদ মূলধন হচ্ছে মজুদ। তাহলে মজুদটা কি বললাম? 1 জানুয়ারি ধরে কাউন্ট করে যখন সেটা পরের বছর আবার 1 জানুয়ারি এলাম, টোটালটা আমার মজুদ যে টাকাটা হলো সেটা হলো মজুদ। আর প্রবাহ মানে কি? প্রবাহ মানে কি একটা নির্দিষ্ট সময় ব্যবধানে পরিমাপ করা আছে, সেটা 2 বছর, 1 মাস হতে পারে, 6 মাস হতে পারে। নির্দিষ্ট সমান আমার প্রতি মাসে মাইনে 50,000, একটা নির্দিষ্ট সময় এটা। এবার হচ্ছে দেখো মোট মূলধনের গঠন। বলছে দেখো একটা নির্দিষ্ট সময় দেশের মোট যে পরিমাণ বাস্তব মূলধন বৃদ্ধি পায় তাকে মোট মূলধন বলা হয়। বাট একটা নির্দিষ্ট সময় কোন একটা দেশের যে পরিমাণ বাস্তব মূলধন বৃদ্ধি পায় তাকে মোট মূলধন। একটা নির্দিষ্ট সময় ধরো 1 বছর, 1 বছরে যে পরিমাণ পরিমাণ মূলধন মূলধন বৃদ্ধি পাচ্ছে সেটাই হলো মোট মূলধন। ধরো আমি 1 বছরে রেখেছি 1 লাখ টাকা রেখেছি, 1 লাখ টাকা রেখেছি। বছর শেষে আমার দেখা গেল সেটা বৃদ্ধি পেয়ে 1 লাখ টাকা হয়ে গেল 1,07,000 টাকা। 1,07,000 টাকা, 700 টাকা হয়ে গেল। তাহলে কত টাকা বেরোলো? 700 টাকা বাড়লো। এই যে বৃদ্ধি পেল এটাকে বলা হচ্ছে মোট মূলধন। এবার আসছে খুব একটা ভালো জায়গায়, ফিজিক্যাল ক্যাপিটাল, ভৌতিক পুঁজি। সেটা আবার কি রে বাবা? দেখো বলছে ভৌতিক পুঁজি বলতে উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত স্পর্শযোগ্য মানবসৃষ্ট সম্পদকে বোঝায়। এর মধ্যে রয়েছে সরঞ্জাম, যন্ত্রপাতি, ভবন, কাঁচামাল। এবং এটির মূল ধারণা হলো পুঁজি বা বৃদ্ধিকারী প্রযুক্তিগত অগ্রগতি। যেমন উৎপাদনশীলতা বাড়লে কাঠের নাগলের পরিবর্তে ইস্পাতের নাগল বাড়ে। অর্থাৎ মানুষের ভৌতিক পুঁজি মানে কি? আমার যদি আমার আমার দাদুর, যদিও কারো ছিল না, তো ধরে নিচ্ছি আমার দাদুর কি বলে বলদ ছিল, বলদ ছিল। আচ্ছা, বলদ দিয়ে আমাদের চাষ করা হতো জমি। আমার বাবা খানিকটা করতো। তারপর আমি চাকরি বাকরি পেয়ে, কাছাকাছি বাড়ির সামনে চাকরি বাকরি পেয়ে আমি কি করলাম, বলদ ছেড়ে ট্রাক্টর কিনলাম। কি কিনলাম? ট্রাক্টর কিনলাম। ট্রাক্টর কিনলাম। সেই ট্রাক্টর কেনার ফলে কি পরিবর্তন হচ্ছে, তাই না? ব্যবহারের প্রযুক্তির পরিবর্তন হচ্ছে। এটা হচ্ছে ভৌতিক। তাহলে আমার পুঁজি আছে বলে আমি ট্রাক্টর কিনলাম, এটা হলো ভৌতিক পুঁজি। অর্থাৎ আগে ছিল বলদ, বাবার সময়ও বলদ,
কিন্তু আমার সময় হয়ে গেল টাকা। এটাই হলো ভৌতিক পুঁজি। এবার দেখো, এটা একটা সুন্দরভাবে বুঝিয়েছি। দীর্ঘ সময় ধরে বারবার ব্যবহৃত সম্পদ দ্রুত শেষ হয় না। যেমন যন্ত্রপাতি, ভবন, কম্পিউটার, এগুলো বারবার ব্যবহার করছি, কিন্তু শেষ হয়? শেষ হয় না। উৎপাদন চলাকালীন ব্যবহৃত সম্পদ নিয়মিত পুনরায় পূরণ করা প্রয়োজন। কাঁচামাল, নগদ টাকা, জ্বালানি, এগুলো। এবার আসছি দেখো, অপর্শনীয় পুঁজি, সেটা আবার দেখো। এগুলি অপর্শনীয় পুঁজি, এটা আবার দেখা যাক কি জিনিসটা। বলছে দেখো, এগুলি এমন সম্পদ যার কোনো ভৌতিক রূপ নেই, ব্যাপক মূল্য রয়েছে। যেমন মেধা, এর ভৌতিক রূপ নেই। আমার ধরো, আমার এতই মেধা, আমি নতুন নতুন মডেল সব আবিষ্কার করছি, আমাকে আমেরিকা কিনে নিতে চাইছে। তাহলে এখানে কি কোনো ভৌতিক পরিবর্তন হচ্ছে? পরিবর্তন হচ্ছে না। ভৌতিক পুঁজি কখন হয়? যখন একটা জিনিস থেকে রূপান্তর হয়ে অন্য জিনিসে পরিবর্তন হয়, সেটা। কিন্তু এখানে তা নয়। আমার মেধাটা কি হয়েছে? সেটা কি হচ্ছে? আমার মেধাটা বিক্রি হচ্ছে, কিন্তু বিষয়টা একই থেকে যাচ্ছে। মেধা থেকে যাচ্ছে, সেটা সম্পদ, আমার মেধা সম্পদ। এই সম্পদটা আমার ভারতে যে টাকা দিত, আমেরিকা তার থেকে 10 গুণ টাকা দিচ্ছে, কিন্তু বিষয়টা তো একই। মেধা সম্পদটা তো বিষয়টা এক, কিন্তু ভৌতিকের ক্ষেত্রে কি, বলদ ছিল, ট্রাক্টর হলো, পরিবর্তন হলো, বিষয়টা পরিবর্তন হলো। কিন্তু এখানে বিষয় পরিবর্তন হচ্ছে না, এখানে কি বলে, টাকার মূল্যের বৃদ্ধি ঘটছে। এবার আসছি দেখো, এবার আসছি দেখো, মোট বিনিয়োগ এবং পুঁজি গঠন, সেটা আবার কি একটু দেখা যায়। বলছে, একটা নির্দিষ্ট সময়ে নতুন মূলধন, সম্পদ বা যন্ত্রপাতির অবকাঠামো ক্রয়ে মোট ব্যয়। যদি কোনো দেশের পুঁজি গঠন হয়, তবে সেই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অবশ্যই ঘটবে। অর্থাৎ আমার যদি, ধরো আজকে ভারত রাফেল কিনছে, বড় বড় অত্যাধুনিক যুদ্ধাস্ত্র কিনছে, হ্যাঁ, প্রতিবেশী দেশগুলোকে জব্দ করবার জন্য, তাহলে আমার অর্থনৈতিক, ভারতের অর্থনৈতিক কি বলে, শক্তিশালী থাকার জন্য আমি রাশিয়া থেকে কিনছি, চীন থেকে কিনছি, হ্যাঁ, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন যুদ্ধাস্ত্র ইয়েগুলো কিনছি। সেটাই, এটা হচ্ছে মোট বিনিয়োগ হচ্ছে। এবার দেখো, আসছি, এবার আসছি দেখো, অপচয় বা নিট বিনিয়োগ। মূলধনের দ্রব্য ক্ষয়ক্ষতির জন্য বার্ষিক একটা বরাদ্দ, তাই না? আমার যা কিছু যন্ত্রপাতি যুদ্ধের জন্য কিনছি, প্রতি বছর কিনছি, তার মধ্যে তো কিছু, ধর প্রতি বছর আমি রাফেল কি বলে 50 কোটি টাকা দিয়ে কিনছি, 50 কোটি টাকা দিয়ে কিনছি, কিন্তু এর যে কিনলাম, তার থেকে তো কিছু ক্ষয়ক্ষতি হবেই। সবটাই কি সেই, যে সমস্ত জিনিসগুলো কিনলাম যুদ্ধের জন্য, যে সমস্ত জিনিসগুলো কেনা হলো, তার মধ্যে কিছু সবসময় তো সেগুলো ব্যবহার হয় না, যুদ্ধ লাগলেই তো ব্যবহার, তার ফলে পড়ে থাকার ফলে সেগুলো অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। সে যে বলছে, সেটার জন্য একটা বার্ষিক বরাদ্দ ধরে নেওয়া হয়। আমি যে জিনিসটা কিনবো, ধর আমি আমি একটা টিভি কিনলাম, আমার কি বলে, একটা ওই স্মার্ট টিভি, কি বলে 1 লাখ টাকা দিয়ে কিনলাম, 1 লক্ষ টাকা। তাহলে আমাকে বার্ষিক একটা রেকারিং খরচা ধরে নিতে হবে, যে আমার বছরে 500 টাকা খরচা, বিভিন্ন খারাপ খারাপ হলে, ক্ষয়ক্ষতির জন্য, কোনো পার্টস ফার্সের জন্য। এটা হলো কি, ক্ষয়ক্ষতির জন্য বার্ষিক বরাদ্দ, এই 500 টাকা। এইবার আসছে দেখো, ক্যাপিটাল আউটপুট বেশি এবং আইসিও আর, বোঝো কি জিনিসটা দেখো। ক্যাপিটাল, দেখো, ক্যাপিটাল আউটপুট বেশি, বলছে এটি একটি নির্দিষ্ট পরিমাণ পণ্য উৎপাদন করতে কতটুকু মূলধন প্রয়োজন তা পরিমাপ করা হয়, তাই না? একটা দেখো, এটা বোঝালে, ধরো আমি এখানে গুড় তৈরি করছি, তাই তো, গুড়ের গুড়, না গুড় না, ইয়ে লিখি,
কি বলে মিষ্টি, মিষ্টি তৈরি করবার জন্য আমি এখানে একটা মিষ্টি তৈরি করবার জন্য মিক্স করে যেন পণ্য হ্যাঁ করলাম। সে তো কতটুকু মূলধন প্রয়োজন এই মিষ্টি তৈরি করার জন্য, যে কতটুকু মূলধন প্রয়োজন সেটা পরিমাপ করা। এটা তৈরি করবার জন্য মূলধন কতটা প্রয়োজন, মূলধন কতটা প্রয়োজন, সেটা কি কতটা প্রয়োজন সেটা পরিমাপ করা। সেটা কি করা হয়? পরিমাপ করা হয়। সেটা পরিমাপ করা। মূলধন কতটা প্রয়োজন সেটা পরিমাপ। এবার আসছে নেক্সট কোশ্চেনে, ক্যাপিটাল আউটপুট বেশি। হ্যাঁ দেখো বলছে, দেখো ইনক্রিমেন্টাল ক্যাপিটাল বা আউটপুট বেশি, এটি হলো অতিরিক্ত 1 ইউনিট জিডিপি বৃদ্ধির জন্য কতটুকু অতিরিক্ত বিনিয়োগ প্রয়োজন। বলছে দেখো 1 জিডিপির জন্য, এখানটা হ্যাঁ বলছে দেখো 1 জিডিপির জন্য কতটুকু বিনিয়োগ করা প্রয়োজন, এটাই হলো কতটুকু বিনিয়োগ প্রয়োজন, বিনিয়োগ, এটাই হলো মূল কথা। এবার এগুলো একটু সেকেলের যন্ত্রপাতির ফলে উৎপাদন খরচ, এগুলো সোজা আর দরকার নেই। আইসিও আর যত কম হবে অর্থনীতি তত দক্ষ হবে, বেশি হবে। এর মানে হলো সামান্য বিনিয়োগ বেশি দ্রুত উন্নতি সক্ষম, বিনিয়োগ কম উন্নতি তত বেশি হবে, এর মূল কথা। এবার আসছে দেখো আয়ের বৃত্তাকার প্রবাহ একটি সরল অর্থনীতি। দেখো আয়ের বৃত্তাকার প্রবাহ বলছে, আয়ের বৃত্তাকার প্রবাহ সেটা আবার কি? দেখো এর প্রথম হচ্ছে প্রধান দুটি পক্ষ কি কি, একটা হচ্ছে অর্থনীতিতে পরিবার, হাউসহোল্ড হলো এমন একটি একক যা সবকিছুর মূলে থাকে। এই হাউসহোল্ড হচ্ছে এমন একটা একক যা সবার অর্থনীতির সবেতেই থাকবে। হাউসহোল্ড হলো এমন একটা একক, এটা হলো একটা একক যেটা সবের মধ্যে থাকবে অর্থনীতির। ঠিক আছে, এর কাজ কি? উৎপাদন উপকরণের মালিক, সম্পদ সরবরাহ করা, আয় ও ভোগ করা, এবং আর কি উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসাবেও এটা কাজ করে একক হিসাবে। এবার দেখো উৎপাদনকারী প্রতিষ্ঠান বা ফার্ম, ফার্ম বা উৎপাদনকারী প্রতিষ্ঠান এমন একটি অর্থনৈতিক ইউনিট যা পণ্য বা সেবা তৈরি করে। তাহলে দেখো এখানে কি তৈরি হয়, এইখানে এই ধর একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে কি তৈরি হয়? পণ্য পণ্যদ্রব্য তৈরি উৎপাদন হয়। যেখানে ধরো মিষ্টির কারখানা, মিষ্টির কারখানায় মিষ্টি তৈরি হচ্ছে, সে যেখানে তৈরি হচ্ছে সেটা একটা প্রতিষ্ঠান। এবার আসছে ধরো এটা একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছি, এটা একটা ইয়ে দিয়ে। এবার হচ্ছে দেখো প্রবাহের দুটি দিক আছে কি কি, দেখো প্রবাহের দুটি দিক, একটা প্রকৃত প্রবাহ বা একটা অর্থনৈতিক প্রবাহ, যেখানে পণ্য এবং উৎপাদন দুটোই সমানভাবে যায়, সেটা হচ্ছে প্রকৃত প্রবাহ। আর্থিক প্রবাহ অর্থাৎ সেখানে মানিটারি ইনকামটাই প্রধান, আয়টাই প্রধান পরিবারের, সেটাই হলো অর্থনৈতিক প্রবাহ। এবার আসছে দেখো মডেলের মূল শর্তাবলী, ছেড়ে দাও এখানটা একটু এমনি দেখে নেবে। এবার আসছে এই জায়গাটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। বলছে দেখো জাতীয় আয় গণনা, জিডিপি এবং গণনা পদ্ধতি, মৌলিক ধারণা কি বলছে? জাতীয় আয় গণনা হলো একটি দেশের অর্থনৈতিক অবস্থা পরিমাপ করার পথ। বলছে একটা দেশের অর্থনীতি কেমন সেটা আমরা জাতীয় আয় থেকেই পদ্ধতির সাহায্যে বুঝতে পারি। একটি পণ্য বলছে কোনটার চাহিদা বেশি, কোন পণ্যটার চাহিদা বেশি, কোন উৎপাদনের উপর জোর দিতে হবে, এগুলো সবগুলোই আমরা কিন্তু জাতীয় আয় থেকেই জানতে পারি। এটা যেন বুঝিয়ে দিয়েছি একটা, এগুলো সব আগে পড়িয়েছি, সেগুলোকে ছোট করে বলা আছে। এবার দেখো ভারতের বিদেশি কোম্পানি, যদি একটি মার্কিন কোম্পানি ভারতে অর্থ উপার্জন করে তবে এটি ভারতের জিডিপির অন্তর্ভুক্ত
কিন্তু এটি মার্কিন যুক্তরাষ্ট্রে, এটা জিডিপির অন্তর্ভুক্ত। কোনো একটা মার্কিন যুক্তরাষ্ট্র কোম্পানি যদি ভারতে অর্থ উপার্জন করে, কোনো একজন ব্যক্তি মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ব্যক্তি ভারতে এসে সে অর্থ উপার্জন করছে, ভারত এটি ভারতের জিডিপি অন্তর্ভুক্ত, কিন্তু জাতীয় আয় কার? মার্কিন যুক্তরাষ্ট্রের। আবার দেখো এরকম যদি হয়, যদি একটি ভারতীয় সংস্থা যুক্তরাজ্যে অর্থ উপার্জন করে, তখন জাতীয় আয় কার হচ্ছে? ভারতের। আর যুক্তরাষ্ট্রে হচ্ছে জিডিপি, উল্টোটা, তাই না? আমি কোনো বিদেশি কোম্পানি যখন ভারতে এসে করছে, তখন তার জাতীয় আয় হচ্ছে, ভারতের জিডিপি হচ্ছে। আর আমি যখন বিদেশে যাচ্ছি, বিদেশ থেকে আছে, তখন ভারতের জাতীয় আয় হচ্ছে, যুক্তরাষ্ট্রের জিডিপি হচ্ছে, সেখানে উৎপাদিত হচ্ছে। জিডিপি মানে হচ্ছে উৎপাদন করা। এবার দেখো, তারপরে ইয়েতে আসছি, একটি পদ্ধতি উৎপাদনের প্রতি স্তরে যে মূল্য সংযোজিত হয় তাকে যোগ বলা হয়। যেমন এবার দেখো এগুলো আসছে, একটি পদ্ধতি একটি দেশের অভ্যন্তরে চূড়ান্ত পণ্য বা সেবার উপর মোট ব্যয়ের হিসাব করা হয়। মোট ব্যয়ের হিসাব করা একটা ফর্মুলা, এটা আগেই দেওয়া আছে, ফর্মুলা আছে জিডিপি সমান, এটা আগেই বলেছি। দেখো এবার আয় পদ্ধতি, এই পদ্ধতিতে উৎপাদন উপকরণ থেকে অর্জিত সে আয় পদ্ধতিতে আমি বলে দিয়েছি, মজুরি, খাজনা, সুদ, মুনাফা, সেটা বলা আছে সেই জায়গায়। এখানে একটা সার্কুলেশন ফ্লো ইনকামের দেখিয়ে দিয়েছে। দেখো এই যে কিভাবে ফ্লোটা হচ্ছে, ইনকাম কি করে হচ্ছে, সেটা একটা বোঝানো আছে। ট্যাক্স, হ্যাঁ, সবকিছু বোঝানো আছে। ফার্ম, ডিমান্ড, সব এটা ফ্লো দিয়ে বোঝানো আছে। এটা একটা টেবিল দিয়ে বোঝানো আছে। এবার দেখো এটাতে গ্রস বা, হ্যাঁ, মোট দেশজ উৎপাদন কি, একটা নির্দিষ্ট দেশের ভেতরে, এটা আগেই বলা হয়েছে, এটাও আগে বলেছি, এর ফর্মুলাও আগে বলা আছে। আচ্ছা এবার দেখো প্রাইস ফ্যাক্টর, বেস প্রাইস এবং মার্কেট প্রাইস। এটা দেখো ফ্যাক্টর কস্ট যেটা বলে দিয়েছি, এটা মজুরি কি কি কাজ করে, উৎপাদন, মজুরি, খাজনা, মূলধন, মুনাফা, যেগুলো আগে বলেছিলাম সেগুলোই। মৌলিক মূল্য কাকে বলা হয়? বেস প্রাইস যেটাকে বলা হয়। বলছে সেখানে হচ্ছে উৎপাদন ব্যয়, সেখানে কি বলা হচ্ছে দেখো, উৎপাদন ব্যয়, উৎপাদন কর মাইনাস ভর্তুকি, উৎপাদন ভর্তুকি এটা। এবার বাজার মূল্য, মার্কেট প্রাইস, মার্কেট প্রাইসটা কি এটা একটু দেখতে হবে। মার্কেট প্রাইসটা হচ্ছে মৌলিক মূল্য প্লাস পণ্য মূল্য মাইনাস পণ্য ভর্তুকি। এই একটু দেখে রাখতে হবে ফর্মুলাগুলো। এবার একটু বুঝিয়ে দিয়েছি জিনিসটা। আচ্ছা এখানটায় হয়েছে উৎপাদন ব্যয়ের পরিমাপ করা বা উৎপাদিত পণ্য বা সেবার মোট মূল্যকে উপাদান ব্যয় বা ফ্যাক্টর কস্ট বা জিডিপি বলে। এটা আগেই বলা হয়েছে, অসুবিধা কিছু নেই, এগুলো বলে দেওয়া হয়েছে। এবার দেখো এগুলো আগেই বলা হয়েছে, এর একটা বুঝিয়ে দেওয়া আছে, এগুলোকে দেখতে পাচ্ছ, এক্সাম্পল দিয়ে একটা বুঝিয়েছি। এক্সাম্পল একটু পড়লেই বুঝতে পারবে কি পয়েন্ট করে দেওয়া আছে। এবার হচ্ছে, হ্যাঁ, জিএনপি, এটাও আগে বলেছি, জিএনপিটা কি আগে বুঝিয়ে দেওয়া হয়েছে, এগুলো এর গাণিতিক রূপটাও বুঝিয়ে দিয়েছি। এনএনপি এটা বুঝিয়ে দিয়েছি আগে, এটা দুবার করে রিপিট হয়েছে। বলছে এনএনপি কেন গুরুত্বপূর্ণ, উৎপাদিত প্রক্রিয়া চলাকালীন কলকারখানা, যন্ত্রপাতি, পরিকাঠামোর যে অপক্ষয়, ক্ষয় বা পুরনো হওয়ার ফলে যে মূল্য হ্রাস ঘটে তাকে অপচয় বলে। এনএনপি এই ক্ষতিকে হিসাব ধরে যা আমাদের জানায় সেটি একটি দেশের প্রকৃতপক্ষে কতটা নতুন সম্পদ তৈরি হলো, যেটা আগে আমি বুঝিয়েছিলাম। এবার এলাম, এটা একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছি। ঠিক আছে, জাতীয় আয়ের ধারণা এটাও বোঝানো হয়ে গেছে। এখানে গাণিতিক রূপটা বুঝিয়েছি, এখানে একটু বাদ দিয়ে দিতে, এখানে ডবল রিপিট হয়েছে আর কি। ঠিক আছে, এবার হচ্ছে ব্যক্তিগত আয় কাকে বলে বুঝালাম, এটা বুঝিয়ে দেওয়া হয়ে গেছে। এই জায়গাগুলো এগুলো আমি বুঝিয়ে দিয়েছি। এবার দেখো ব্যক্তিগত ব্যয়ের এই জায়গাটি একটু বুঝতে হবে। এই জায়গা বলছে কি দেখো, ব্যক্তিগত আয়, হ্যাঁ, থেকে ব্যক্তিগত কর এবং কর বহির্ভূত পাওনা বা বাদ দেওয়ার পর পরিবারের কাছে যে আয় হয় তাকে বলে পিডিআই, পার্সোনাল ডিপোজিট ইনকাম, যেটা আগে বলছিলাম একই জিনিস। আচ্ছা এখানে একটা টেবিল দিয়ে বুঝিয়ে দিয়েছি তোর পড়ার সুবিধার জন্য। এটা
এটা টোটালটাই। এবার এবার দেখো এই জায়গাটি একটু বুঝতে হবে, এটা সূচক, এটার মানে হচ্ছে এই ডিফ্লেটর, ডিফ্লেটর মানে হচ্ছে সূচক। হুম, কি জিনিসটা দেখো, পণ্যের আওতা কি কি আসছে, ভোক্তাদের কেন পণ্যগুলিকে একটি দেশের উৎপাদিত পণ্যের প্রতিনিধিত্ব করে না বা অন্য ডিটিপি দিকের উৎপাদিত পণ্য বা সেবাকে বিবেচনা নেয়। একটা আমদানিকৃত পণ্য, আমদানিকৃত পণ্য সিপিআইতে একজন সাধারণ ভোক্তা ব্যবহৃত পণ্যের দাম অন্তর্ভুক্ত থাকে, তাই এতে আমদানিকৃত পণ্যের দামও থাকে, কিন্তু জিডিপি ডিফেক্টরে আমদানিকৃত পণ্যের দাম অন্তর্ভুক্ত থাকে না। এবার আসছি তারপরে, হ্যাঁ, সিপিআই তে পণ্যের গুরুত্ব বা ওজন স্থির থাকে, কিন্তু জিডিপি ডিফেক্টরের প্রতিটি পণ্যের উৎপাদনের পরিমাণ অনুযায়ী এই ওজন পরিবর্তিত হয়। এবার দেখো, ডব্লিউপিআই হলো এমন একটি সূচক যা পাইকারি স্তরে পণ্যের দামের পরিবর্তনের গুলি ট্র্যাক করে। হ্যাঁ, ডব্লিউপিআই হলো কি, একটা সূচক যা পাইকারি স্তরে পণ্যের দামের পরিবর্তনগুলিকে কি করে ট্র্যাক করে। আর এটি উৎপাদন বা বিতরণের প্রাথমিক পক্ষে মুদ্রাস্ফীতি মূল্যায়ন করতে ব্যবহার করা হয়। এটিকে প্রডিউসার প্রাইস ইন্ডেক্স হিসাবেও উল্লেখ করা যায়। এইটা বলা হয়, এইটাকে আরেকটা কি বলা হয়, এটার আরেকটা নাম আছে, সেই নামটা হচ্ছে পিপিআই। আর কি বলছে, ডব্লিউপিআই পাইকারি স্তরের পণ্যের দামের পরিবর্তন পরিমাপ করা হয়, এটি উৎপাদনকারী স্তরের মুদ্রাস্ফীতির প্রবণতাকে প্রতিফলিত করে, উৎপাদনকে কি করে, প্রতিফলিত করে। এটা একটা ছক দিয়ে বুঝিয়ে দিয়েছি। এবার হচ্ছে, হ্যাঁ, জিডিপি এবং ওয়েলফেয়ার, আয়ের বন্টন, ইনকাম ডিস্ট্রিবিউশন, সেটাকে জিডিপি একটি দেশের মোট আয়ের উৎপাদনের পরিমাপ করে, কিন্তু এই উৎপাদন নাগরিকদের মধ্যে কিভাবে বন্টিত হবে সে সম্পর্কে তথ্য দেয় না। জিডিপি কাজ হচ্ছে একটা দেশের মোট উৎপাদন কি হলো সেটা পরিমাপ করে ফেললো। একটা দেশের মোট উৎপাদন কি হলো, একটা দেশের উৎপাদন উৎপাদন পরিমাপ করলো, পরিমাপ মাপ করলো, বুঝতে পারছি, একটা দেশের উৎপাদন কি করলো, দাঁড়াও একটুখানি, দাঁড়াও নিচে নি, লেখাটা ঠিক হয়নি, ভালো হয়নি, দেখো, একটা দেশের উৎপাদন, একটা দেশের উৎপাদন উৎপাদন কি করছে, পরিমাপ করলো, পরিমাপ করলো, কিন্তু কিভাবে বন্টন করা যাবে সেটা বললো না। জিডিপি, জিডিপি কিন্তু কি করলো, জিডিপি একটা দেশের উৎপাদন পরিমাপ করে ফেললো, কিন্তু সেটা জনগণের মধ্যে কিভাবে বন্টিত হবে সেটা বললো। দেখো, যদি জিডিপি বৃদ্ধি পায় কিন্তু সেই লভ্যাংশ মুষ্টিমেয় কিছু মানুষের হাতে পুঞ্জীভূত হয়, জিডিপি বৃদ্ধি পেলে কি হবে, জিডিপি জিডিপি যদি বৃদ্ধি পায় তখন কি সেটা মুষ্টিমেয় মানুষের কাছে যাবে, কার কাছে যাবে, মুষ্টিমেয় মানুষের কাছে যাবে, সাধারণ মানুষ কারো কাছে সেটা যাবে না। ঠিক আছে, এটা একটা বুঝে আমি ইয়ে দিয়ে একটা কি বলে ডাটা দিয়ে গ্রাফিক ওয়েতে বুঝিয়েছি এটা বোঝানোর জন্য। এবার দেখো বলছে, এবার কি বলছে, নন মানি অর্থ আর্থিক লেনদেন, সেটা আবার কি, আর্থিক লেনদেন, দেখো, অর্থনীতির অনেক মূল্যবান কাজ যেমন গৃহস্থলীর কাজ, সেবামূলক কাজ অর্থের মূল্যে পরিমাপ করা হয় না। এগুলো যেমন সেবা, গৃহস্থলী কাজ, আমরা প্রতিদিন বাড়িতে যা কাজ করি সেগুলো কি পরিমাপ করা হয়, তাকে অর্থ দিয়ে করি কি, তাই না? তা তোদের মা যে কাজ করে সে মাসটা কি তার বিনিময়ে বাবার কাছ থেকে কি টাকা নেয়, টাকা নেয় না। সেবামূলক কাজ,
এই কাজগুলোর কোনো টাকার প্রয়োজন হয় না, মূল্য পরিমাপ করা যায়। এগুলো কোনোভাবেই মূল্যের পরিমাপ করা যায়। আর কি হচ্ছে দেখো, বাহ্যিক প্রবাহ। জিডিপির বাহ্যিক প্রবাহগুলি বিবেচনা করে না, যা দূষণ, পরিবেশ এর ক্ষতির মতো অনাকাঙ্ক্ষিত পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এরা জিডিপি আর একটা কাজ, একটা বাজে কাজ করে, যেটা হচ্ছে বাহ্যিক প্রবাহকে গুরুত্ব দেয় না। জিডিপি কি করে বাহ্যিক প্রবাহগুলোকে গুরুত্ব দেয় না। গুরুত্ব দেয় না। তার ফলে পরিবেশের ক্ষয়ক্ষতি, এগুলো পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। এবার দেখ, হ্যাঁ, অর্থনৈতিক কল্যাণ পরিমাপের বিকল্প পদ্ধতি, ওয়েলফেয়ারে যেটা অর্থনৈতিক কল্যাণের জন্য, ইকোনমিক ওয়েলফেয়ারে, মানে তার মেজারমেন্ট করবার জন্য সেটা কি দেখো, এগুলো পরে গ্রিন জিডিপি। এটি এমন একটি পরিমাপ যা পরিবেশের ক্ষয়ক্ষতি খরচ বিবেচনা নিতে জিডিপি থেকে পরিবেশের ক্ষয়ক্ষতি প্রাকৃতিক হ্রাস বাদ দেয়। তাহলে জিডিপি থেকে এটা বাদ দেয়। জিডিপি থেকে কি বাদ দেয়? পরিবেশের ক্ষয়ক্ষতি বাদ দেয় এরা। পরিবেশের ঝড় বৃষ্টি, পরিবেশের ক্ষয়ক্ষতি এরা কি করে বাদ দেয়। বোঝা গেল? এবার দেখ মানবমূলক, হ্যাঁ, উন্নয়ন সূচক। এই যে মানব উন্নয়ন সূচক, HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এটি একটি সম্মিলিত পরিমাপ যা একটি দেশের স্বাস্থ্য, শিক্ষা, আয়, এগুলো সবগুলোকে একসাথে বিবেচনা করা হয়। বলছে দেখ, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইএনডিপি, এই HDI তৈরি করে। তাহলে কে HDI তৈরি করে? এই সংস্থাটা তৈরি করে। অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা, কে সূচকটা তৈরি করে? এই ব্যক্তি, প্রতিষ্ঠানটা। তারপরে আসছে দেখ, মোট জাতীয় সুখ, হ্যাপিনেস, গ্রস ন্যাশনাল হ্যাপিনেস, GNH। এটা আমাকে ভুটানের একটি দৃষ্টান্ত। জিডিপি চেয়ে GNH বেশি গুরুত্ব দেয়। সেখানে জনকল্যাণ, সংস্কৃতি রক্ষা, পরিবেশ সংরক্ষণের উপর ভুটানের, তাই তো ভুটান, সিকিম, এইখানে দেখবি এরা এইগুলোর উপর সব থেকে পরিবেশের উপর দাগ। আমিও গেছি সিকিমের বহু জায়গায়, দেখেছি ওরা এত, একটা পাতা রাস্তায় পড়ে থাকলে যে কোনো ব্যক্তির সঙ্গে সঙ্গে পুরো ডাস্টবিনে ফেলছে। মানে পরিবেশ সংরক্ষণ, এরা এইটার উপর ব্যাপক জোর দেয়। এইটার থেকে কোনটার উপর বেশি দেয়? GNH এর উপর সব থেকে বেশি জোর। এবার আসছি জেনুইন প্রোগ্রেস ইন্ডিকেটর। দেখ, প্রকৃত অগ্রগতির সূচক। এটি আমেরিকার পরিমাপক যা পরিবেশগত সামাজিক কারণগুলি বিবেচনা করে, যেমন অপরাধ, দারিদ্র, ওজোন স্তর, ক্ষয়ক্ষতি, এগুলো খরচ হিসাব করে। এগুলো এই সূচকটা ব্যবহার করা হয় একমাত্র এই GPI, এটা একমাত্র ব্যবহার করা আমেরিকার ব্যবহার করে পরিমাপ। আমেরিকান ব্যবহার করে, এটা ব্যবহার করে পরিমাপ। ঠিক আছে? তাহলে দেখতে পাচ্ছ টোটালটা বুঝিয়ে দিলাম, ডিটেলস বুঝিয়ে দিলাম। তোমরা খুব ভালো করে প্রতিটা জিনিসকে আমি এবারে মানে পেনে করে লিখে লিখে বুঝিয়ে গেছি। টোটালটা ভালো করে নিজেরা পড়ো। পরশুদিন তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, বলে দিচ্ছি এখন থেকে। 100 নম্বরের এই জাতীয় আয় থেকে পরীক্ষা হবে। কালকেও সময় পেলে কাল পড়াবো তোমাদের। এবং স্যার পরশুদিন কখন? প্রকৃতি যেমন পড়াই 8টা, 8:30, 8টা। কাল পরশুদিন কি বার? বৃহস্পতিবার তো? হ্যাঁ, পরশুদিন বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার আমার ছেলে পড়া নেই, এখন তো পরীক্ষা চলছে, ওই জন্য খালি আছে। আমি বৃহস্পতিবার পড়াবো, কালকেও পড়াবো। কালকে যদি সময় পাই, আসল কথা আমার শরীরের উপর ডিপেন্ড করে, তো শরীর যদি মানে একটু খারাপ হলে আমি আর পড়াতে পারি না। আচ্ছা ঠিক আছে। শরীরটা, রেকর্ডিংটা পাঠিয়ে দেবেন। হ্যাঁ
হ্যাঁ তাহলে বলছি যে ভিডিও পিডিএফ টা একটু চেক করে সাজিয়ে পাঠিয়ে দেবো, তো চিন্তা নাই। আচ্ছা আর ঠিক আছে আর সমীরণ তুই যদি জেরক্স করিস আমার জন্য 1 কপি জেরক্স করবি ইয়ার কাছ থেকে, ঠিক আছে? পিডিএফটা আমি পাঠিয়ে দিচ্ছি, তোর জেরক্স করলে আমার জন্য 1 কপি করবি। আচ্ছা ঠিক আছে পল্টুদের কাছে করবো, ঠিক পল্টুদার আছে। কাছে চলে যাবি, গিয়ে বৃহস্পতিবার তো পড়তে আসবি, তার আগে করে নিবি। যদি দেখছি আজকে যদি সময় হয় হয়, নাহলে কাল পাঠিয়ে দেবো পিডিএফটা গুছিয়ে। ভালো করে পড়ে রাখবি। আচ্ছা আর আশা করি কারো বুঝতে অসুবিধা হয়নি, কারণ কি আমি ডিটেলসটা পেনে করে করে বুঝিয়ে গেছি। এইগুলোকে ভালো করে গিফটে রাখবি, এখান থেকেই কোশ্চেন আসবে। আর এখান থেকে সব পরীক্ষা এ টু জেড, তুই যে কোনো পরীক্ষা দিতে যা, জাতীয় আয় থেকে কোশ্চেন আসবেই। আর ইকোনমিক্স সব থেকে কোশ্চেন, এর আগের বছর যে মেয়েটি ফিজিক্স থেকে আমার কাছ থেকে ডব্লিউবিসিএস পেলো, জয়েন করলো, সে মেয়েটির এই এই জায়গাতেই ভয় ছিল। সায়েন্স তো এমনি তো মোটামুটি ভালো ছিল, কিন্তু তার একটাই ওই জায়গা ছিল, এই জায়গাটা ইকোনমিক্সটা এমনি কঠিন। আমার নিজের পড়ার সাবজেক্ট, আমার পড়া ছিল বলে বিষয়টা, কারণ আমি অনার্স লেভেল এটা পড়েছি, সেই জন্য আমার জায়গাটা পুরো পড়া, সেই জন্য এই জায়গাটা আমার কাছে গিফটেড। সেই জন্য তোদেরকে বারবার বলছি, ইকোনমিক্স আগে নিজেরা গিফটে নিয়ে আয়, কারণ ইকোনমিক্স খুব কঠিন সাবজেক্ট, বুঝতে পারলে খুব সোজা। সেজন্য বারবার বলে যাচ্ছি যে এই জায়গাটা অধ্যায় ভিত্তিক তুমি পড়াই, অধ্যায়টা খুব ভালো করে বাড়িতে পড়। যদি বুঝতে না পারিস আমাকে কালকে জিজ্ঞাসা করবি, কিন্তু পরশু বললে আমি বলবো না। কাল যদি বুঝতে না পারিস জিজ্ঞাসা করবি, আমি বলে দেবো, বুঝিয়ে দেবো পড়াতে পড়াতে। কিন্তু কাল যদি পরশু যদি জিজ্ঞাসা করিস, আর যে উত্তর দিতে পারবে না সঙ্গে সঙ্গে তাকে লেফট করবো, পরিষ্কার বলে দিচ্ছি। আমি পুরো এখানে কাউন্ট করবো, কে কটা উত্তর দিচ্ছিস আমি দেখবো, যেখানে যে পারবি না সঙ্গে সঙ্গে তাকে লেফট করবো, বলে দিচ্ছি। আমি খেটে মরবো, আর তোমরা রংবাজি দেখবে, সেটা দেখাচ্ছি এবার আমি। রাখছি স্যার এখানে। পরীক্ষা কবে স্যার? পরশুদিন 8:30টায় পরীক্ষা, 100 নম্বরের পরীক্ষা, বলে দিলাম। না স্যার ওই পরীক্ষা বলছি, মানে আসল পরীক্ষা। কিসের পরীক্ষা? ডাব্লিউবিসিএস। ডব্লিউবিসিএস এর পরীক্ষা এখনো ডিক্লারেশন করেনি। 8 তারিখ বলেছিল, 8 তারিখ তো হবে না। আমার মনে হয় ভোটের আর পরে গ্রুপ হবে। গ্রুপ সি গ্রুপ ডিটা বোধহয় মার্চেই হবে, তাই তো? 1 তারিখ 9 তারিখ দিয়ে দিয়েছে ডেট। ঠিক 1 আছে। তারিখে গ্রুপ সি, আর 9 তারিখ 9 তারিখে হচ্ছে গ্রুপ ডি। এবং তারপরে যদি ঠিক আছে এর মধ্যে যদি ডিক্লারেশন হয়ে যায় ইলেকশনের, তাহলে কিন্তু আর হচ্ছে না, পরীক্ষা পরে, এই ভোটের পরে। যতটা দেরি হবে স্যার, তোদেরই ভোট কবে সুবিধা। হবে স্যার? ভোট তো এখন এই তো তোদের দিদি সব কি যা করছে ফ্যাচাং, 12টার ইয়েতে হচ্ছে, কোনো ডিস্টার্ব হয় না, শুধু আমাদের এখানে সব ফ্যাচাং করে। এখন তো সুপ্রিম কোর্টে চলে গেছে বিষয়টা, এখন তো গণনা হুম সবকিছু ভেরিফিকেশন সুপ্রিম কোর্ট করছে। এবং আজ তো 250 জন বিচারপতিকে আবার ভিন্ন রাজ্য থেকে ঝাড়খণ্ড ফাড়খণ্ড থেকে তুলে নিয়ে আসছে। কারণ কি, 50 হুম লক্ষ হুম ভেরিফিকেশন করা তো চারটিখানি কথা নয়। এবার হুম হুম এদিকে হুম সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, 28শে ফেব্রুয়ারি তোমাকে ফাইনাল লিস্ট বের করতেই হবে, বলেই দিয়েছে। হুম হুম। এবার অনেক কিছু জবরব, যদি মানে আমার মনে হচ্ছে ভোটের মার্চের ভোটের ভোটের আগে ওটা বার করতে হবে, তাই তো? কি, হ্যাঁ ভোটের আগে তো, নাহলে তো ডিক্লারেশন করবেন। 28শে ফেব্রুয়ারি বের করতেই হবে, সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে। আর 2 নম্বর হচ্ছে, মার্চের প্রথম সপ্তাহতেই ডিক্লেয়ার দিয়ে দেবে ভোটের ইয়ে, মামা। যদি 28 তারিখ বের আচ্ছা করে দেয়, মার্চের প্রথম সপ্তাহতেই দিয়ে দেবে তো। অতএব আচ্ছা মোটামুটি আচ্ছা তোদের দেরি হলেই ভালো, দেরি আচ্ছা। হলে তোদের পক্ষে মঙ্গলজনক। আর ঠিক আছে স্যার। সামনের বছর তো ইউপিএসসি প্যাটার্নে পরীক্ষা শুরু হবে এবার, এবছরই তো শেষ আচ্ছা। তোদের হ্যাঁ হ্যাঁ ডব্লিউবিসিএস। হ্যাঁ, 2025-এ ওটা, দু হাজার ইউপিএসসি, পঁচিশে হ্যাঁ ইউপিএসসি প্যাটার্নে পরীক্ষা হবে এটা। হুম হুম। ঠিক আছে, রাখলাম আজকে এখানে। ঠিক আছে স্যার। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার। সোনা, আমি যে বুঝিয়েছি না, ফাটিয়ে দিয়েছি।